আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি ঠান্ডা লাগছে? হ্যাঁ, শীতকাল মানে চেঞ্জ হচ্ছে তো আবহাওয়া, এই জন্য ঠান্ডা লাগছে। আচ্ছা। দেখতে দেখতে ক্লাস তো প্রায় শেষ হয়ে আসলো। আজকে খেয়াল করছি যে আমাদের 23 নম্বর ক্লাস, আর জি জি ভাইয়া, বেশটা ভাইয়া, তিনটা রয়েছে, জি তিনটা ক্লাস ভাইয়া, তো রয়েছে। বেশি ক্লাস নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তো অনেকদিন তেমন কোনো অ্যাসাইনমেন্টও দেওয়া হয় না, এবং প্রত্যেককে ধরে ধরে কোশ্চেন করা, এই জিনিসটা আসলে সময় করা হয় না। তো আপনারা নিজেরাই একটু বলুন যে মানে বাসায় প্র্যাকটিসের কার কি অবস্থা, বা কেমন ফেস করছেন প্রবলেম। ভাইয়া আমারটা যদি বলতে চাই, আমারটা যা তা অবস্থা আর কি। আমি কি নিয়ে ক্লা- প্রবলেম? আমি আসলে ভাইয়া শুক্রবার ছাড়া আর টাইম পাই না। শুক্রবারে যাও টাইম পাই, সেটা হয়তো চলে যায় বোনের বাসায়, না হ্যাঁ, হয় হ্যাঁ। শ্বশুর বাসায়। মানে কি যে এক অবস্থা, মানে এরকম অবস্থা আর কি। আর রাত্রে বেলায় আসি হচ্ছে 8টা সাড়ে 8টায়। মানে জাস্ট আইসা ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আর শরীরটা চলে না, বুঝছেন না? হ্যাঁ, এই আপনি হচ্ছে তো জব অবস্থা আর করেন। কি। জি জি হ্যাঁ। শুক্রবার দিন একটা চেষ্টা করবেন যে জুম্মার নামাজ দেওয়ার আগে অন্তত 2 ঘন্টা মাত্র, পসিবল হয় কিনা, মানে সকালের দিকে একটু প্র্যাকটিস করা, ল্যাব ল্যাব যেটা চ্যালেঞ্জ কিছু প্র্যাকটিস করা। না হলে যেটা হবে, কিছুদিন পরে আপনি ভুলে যাবেন সব যা শিখেছেন, বা ক্লাস দেখেও মানে রেকর্ড দেখেও কিছু রিমাইন্ড করতে পারবেন না। জি ভাইয়া, বুঝতে পারছি আসলে। হ্যাঁ, এটা একটু প্রবলেম হয়। জি ভাইয়া, প্রফেশনাল লাইফে গেলে টাইম মেনটেন করা খুবই ডিফিকাল্ট একটা বিষয়। মানে আমার কাছে মনে হচ্ছে আর কি, যদি চাকরিটা না থাকতো মনে অনেক ভালো থাকতাম। হ্যাঁ, হ্যাঁ। আপনি জব করছেন কি নিয়ে? আইটি? আমি জি 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 আইটি তে আছি, এই সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে। ও আচ্ছা, আচ্ছা। তাহলে তো খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। আপনি প্রতিদিন কাজের সময়ই অনেক কিছু ফেস করেন, টেকনিক্যাল জিনিসগুলো। না, ফেস করি। ওই ব্যাপার হচ্ছে আমাদের বিভিন্ন ক্লায়েন্ট থাকে তো, ওই ক্লায়েন্টের বিভিন্ন জায়গায় যাইতে হয়, বিভিন্ন অফিসে যাইতে হয়। ও আচ্ছা, মানে আচ্ছা, কোনো প্রবলেম হইলে তখন যাইতে হয়, মানে দৌড়ের উপরে থাকতে হয় আর কি। আচ্ছা, এই আচ্ছা। দেখা গেছে যে অন্য জায়গায় যায় প্রবলেম সলভ করার পর আবার অন্য একটা যে অ্যাসাইনমেন্ট থাকলে অন্য জায়গায় চলে যায়। তো এই হচ্ছে অবস্থা আর কি। আমাদের ক্লাস কয়টা হবে? 2টা। হুম, হুম। ফ্রিল্যান্সিং এর 6টা। ফ্রিল্যান্সিং এর 6টা, তাই তো? হুম, হুম। আবির ভাইয়ের কি অবস্থা প্র্যাকটিসের? ভাই প্র্যাকটিস সামনে কি করব, 27 তারিখ এক্সাম, সেই প্যারায় বাঁচতেছি না। কিসের এক্সাম? আমার ইয়াতে ইন্টার ফার্স্ট ইয়ারে তো আমরা মানে আচ্ছা, আচ্ছা। প্রমোশন দিবে আর কি, বুঝছেন? ও তো আমি ভাবতেছি কি, মানে 8 তারিখ অথবা 9 তারিখ এক্সাম শেষ হবে, দেন হচ্ছে মনে করেন ভিডিও গুলো একটু রিপিট করে, দেন হচ্ছে ওই যে যেটা দেখাইছেন আমাদেরকে ট্রাই হ্যাকমিতে হুম, কিছু হুম। প্র্যাকটিস করে, দেন হচ্ছে ফ্রিল্যান্সিং এ যাব আশা করতেছি। 8-9 তারিখ। তো একটা বিশ- বিষয় আমি বলি, আপনাদের কিন্তু একটা ফাইনাল এক্সাম মতো আমি নিয়ে থাকি। তো ওটা কিন্তু মনে করুন কোর্স শেষ হবে কি শনিবারে সম্ভবত আমাদের লাস্ট ক্লাস হবে। তো তারপরে 7 থেকে 10 দিন মতো আমি একটা ব্রেক দিই, মানে বাসায় আপনাদের আরো রিভিউ করার, প্র্যাকটিস করার, দেন একটা এক্সাম মতো দিই। কারণ ওই যে আপনাদের দেখেছেন যে সার্টিফিকেটে কিন্তু একটা মার্কস উল্লেখ থাকে। তো ওটা দেই মূলত এই যারা ফাইনাল এক্সামে অ্যাটেন্ড করে, সেটার উপর বেস করে মানে কেমন পারফরমেন্স করে। হ্যাঁ, তাহলে আমি শেষ। আমি নাই, আমি ফেল। ভাই দেখ, আমি অন্তত ভাই কেমনে 7টা অ্যাটেন্ড দিন করব? সময় দিন। হ্যাঁ, লাগলে ভাই কিছুদিন একটু, অন্তত 7টা দিন সময় দিন। হ্যাঁ একটু বেশি বাড়িয়েও দেওয়া যাবে যদি আপনারা চান। ভাই আমি কেমনে অ্যাটেন্ড করব? মানে এটাই ভাবছিলাম যে আপনার তো প্রবলেমে পড়ে যাবেন বাকিদের। 100%, মানে 100% না, 200%। ভাই হ্যাঁ, আমি ফেল। না এরকম ফেলের আর কি। কোনো চান্স নেই। আমি যেটা কাজ করি যে আপনি অ্যাটলিস্ট ট্রাইও যদি করেন, যে আপনি সবসময় 100% সাকসেসফুল হবেন, রুট অ্যাক্সেস পাবেন, সেটা আমি এক্সপেক্ট করি না। যদি ইন কেস অন্তত ট্রাইটাও করেন, অন্তত এক্সামের জন্য ট্রাই করেন,
তাহলেও আমি মনে করুন 10-এর ভিতরে 6-7 মতো দিয়ে দিই, মানে অ্যাটলিস্ট আপনার সার্টিফিকেটে তো 60 থেকে 70% এরকম মার্কস উল্লেখ থাকে। ঠিক আছে, আমি দেখতে ভাইয়া, চাই যে আপনারা চেষ্টাটা করেন কিনা, এটাই মুখ্য বিষয়। আমি ওই ফার্স্ট কুইজে ভাইয়া পাস পাইছি, মানে ফার্স্ট জাস্ট এমনিতেই জাস্ট হ্যাঁ, যতটুকু মোটামুটি দিয়ে দিছি, পাস পাইছে। দ্বিতীয়বার ট্রাই করতে পারি নাই, কারণ ওখানের মধ্যে উল্লেখ আছে যে যে দ্বিতীয়বার ট্রাই করি তাহলে ওই যেই মার্কটা হবে ওইটা হচ্ছে ফাইনাল, এই জন্য আর ভয়ে আর করি নাই। ভয়ের কিছু নেই, আপনি অ্যাটেন্ড করে যাবেন। লাগলে এই ফেসবুকে যেহেতু আপনারা মেসেঞ্জারে আছেন, কয়েকজন মিলে এক্সাম দিলেন ডিসকাশন করে একসাথে বসে, না হয় গুগল থেকে দেখে সার্চ করে অ্যান্সার বের করে দিলেন, এখানে তো এরকম রেস্ট্রিকশন নেই কোনো। আপনি অ্যান্সার দিতে পারেন কিনা এটা দিয়ে কথা। ভাইয়া ভাইয়া আমাদের কুইজের জন্য কি আমাদের কোনো শীট দেওয়া হবে, মানে কুইজ প্রিপারেশন নেওয়ার কোশ্চেন জন্য? আমি বলি, কুইজের প্রায় অধিকাংশ কোশ্চেনই আমার করা, মানে আপনাদের ব্যাচ যেগুলো হয়, তো সেখানে আমি একদম ক্লাসে যে জিনিসগুলো দেখাই, মনে করেন অ্যাপ্লাইড এনম্যাপ এর কোনো কমান্ড বা কিভাবে ওইটার আইপি অ্যাড্রেস কত হবে, এই টাইপের জিনিসগুলোই কুইজে দেয় মোস্ট অফ দা টপিকে। তো যার কারণে তেমন প্রবলেম ফেস করবেন না। তবে লাস্টের দিকে কয়েকটা ক্লাস মেবি এখন ওরা প্রিভিয়াস ব্যাচের কোনো কুইজ রেখে দিয়েছে, মানে আমি কমপ্লিট করে শেষ করতে পারিনি আসলে সবগুলো কুইজ। 2-3টা একটু এরকম ফেস করবেন, তবে বাকিগুলো ইজি হবে আপনি যদি ক্লাস করে থাকেন। ভাই আমার ফাইনাল এক্সাম নিয়ে কি করবো তাই বলেন তো? ফাইনাল এক্সাম ওটাই চিন্তার বিষয়। আপনার 9 তারিখে এক্সাম শেষ কলেজের, আপনি তারপরে অ্যাটেন্ড করেন। তারপরে অ্যাটেন্ড করার সুযোগ আছে? আপনি আমাকে তখন পার্সোনালি মনে করেন আপনাকে সেন্ড করতে হবে আউটপুট, হুম, মানে রিপোর্ট আর কি। বুঝতে পারছি। এক্সামটা কি আমাদের গুগল শিটে হবে এরকম কিছু, নাকি আমাদের কোনো মানে মেশিন এই বা চ্যালেঞ্জ কাজ? দিব, হ্যাঁ একটা চ্যালেঞ্জ মতো দিব, সেটা দিয়ে আপনি হ্যাক করে সেটা এটা কি প্রমাণ সহ। আপনাকে মেইলে পাঠাতে হবে নাকি ভাইয়া? মেইল, আমি গুগল ফর্ম দিই সাধারণত, গুগল ভাই আপনি ফর্ম। কি সময় বেঁধে দিবেন যে 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার না না, মধ্যে করে দিতে? আমি ভাই এটা কি আপনাদের কোনো ওয়েবসাইট? আমি বলি আপনাদের এক্সামের আগে প্রিপারেশনের জন্য প্রায় 7 থেকে 10 দিন সময় দিব, আর এক্সাম ফিনিশ করার জন্য মানে চ্যালেঞ্জ দিব। চ্যালেঞ্জ ওটা সলভ করতে সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টা লাগবে একদম বিগিনার হলো, তাও সেটা সময় দেব আমি 1 সপ্তাহ। কেন? আপনি চ্যালেঞ্জটা সলভ করবেন, করে সেটার একটা সুন্দর প্রফেশনাল রিপোর্ট লিখবেন, লিখে আমাকে সাবমিট করবেন। ঠিক আছে, আপনার অনেকেরই তো অনেক প্রবলেম থাকে, আপনি প্রতিদিন 1 ঘন্টা করে যদি করেন 1 সপ্তাহের ভিতরে আপনার কাজটা হয়ে যাবে। ঠিক আছে, আমি হিউজ টাইম দিয়ে থাকি, এটা প্রবলেম নেই, মানে ওরকম ভাই টাইম আমাদের লিমিট। ফুল রিপোর্ট করাটা কি দেখাবেন না? হ্যাঁ, ওই আজকেই হচ্ছে গিয়ে রিপোর্টটা নিয়ে দেখাবো। আমার ইচ্ছা ছিল যে আজকে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে করবো, তো ভাবলাম যে না, ওখানে আরেকটু মডিফাই করি, একটু আপডেট করি ওই ক্লাসের কন্টেন্ট গুলো, ওটা নেক্সট দিন ইনশাল্লাহ দেখাবো। তো আজকে রিপোর্ট ভাইয়া রাইটিং। লাস্ট একটা কথা, হ্যাঁ। সেটা হচ্ছে কি আমরা যদি কোনো এক্সপ্লয়েট খুঁজে না পাই, বুঝছেন, হুম, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? ওক্ষেত্রে যেটা করা যেতে পারে, এক্সপ্লয়েট ডেভেলপমেন্টের চেষ্টা করতে পারি নিজে, যে না কি না, আমরা তো এখন মনে করেন এই লেভেলে তো আসলে ওরকম এই ভাবে লেভেলে সম্ভব পারবেন না। না, এক্সপ্লয়েট না হ্যাঁ, পেলে আপনার তো মনে কাজ করেন করতে হবে। সাপোজ ধরেন ক্লায়েন্ট কোনো কাজ দিছে কিন্তু আমি কোনো এক্সপ্লয়েট পাচ্ছি না, এনুমারেশন করে যে তথ্য পাইছি ওটা কোনো ইয়ে নাই, হুম, এক্সপ্লয়েট মানে অ্যাভেলেবল নাই। ঠিক আছে, আপনার লিমিটেশন, আপনার আর কিছু করার নেই, তাহলে আপনাকে আমি অতটুকু রিপোর্টে কি লিখবো যে? রিপোর্ট ওটাই সাবমিট করে দিতে হবে। ও আচ্ছা। একটা স্যাম্পল রিপোর্ট দিয়ে দিব আপনাদেরকে আজকে ক্লাসে, ওটা দেখাবো, তো ওটা দেখলে আরো আইডিয়া পাবে। ভাইয়া ভাইয়া আপনার সাথে কি ওয়ার্ডপ্রেসের যোগাযোগ সিকিউরিটিটা খুবই করার? জরুরি। 1 মিনিট, একজনকে বলো, নাহলে শুনতে পাই না। বুঝছি ভাইয়া, ওয়ার্ডপ্রেসের যে সিকিউরিটিটা, হুম হুম এটা তো মানে আগামী ক্লাসে মেবি। এর জন্যই মানে আর একটু ভালো করে ভালো কিছু কন্টেন্ট অ্যাডের চিন্তায় আছি আর কি। মানে আমার জন্য এটা হেল্পফুল হবে খুব বেশি, কারণ হচ্ছে আমি একটা সাইট ডেভেলপ করতেছি ওখানে, মানে ওয়ার্ডপ্রেস থেকে আর কি। হ্যাঁ হ্যাঁ এটা একটু হ্যাঁ, ও আপনাদের আবার ফ্রিল্যান্সিং সাইট গুলোতেও এটার কাজ দেখা যায় বেশ, আহ, যে ওয়ার্ডপ্রেস এরকম হ্যাক হয়েছে বা ম্যালওয়্যার আছে, এটা কেউ রিমুভ করে দিতে পারবা কিনা, এই টাইপের কাজ পাওয়া যায়। প্রতিযোগিতাও তেমন বেশ ভালোই হয়। তারপরও যতটুকু পসিবল বেস্ট ওয়ে বা বেটার ওয়েটা সেটা দেখাবো। হ্যাঁ মামুন ভাই বলুন।
ভাই আমাদের কিছু তো অ্যাসাইনমেন্ট বাকি গেছে, ওইগুলা কি এখন আর জমা দিতে পারবো নাকি না? ওইগুলা নিয়ে জমা টাইম দিয়ে ওভার? ফেলেন, বেটার হয়, জমা দিয়ে ফেললে বেটার হয়। জমা তুমি কি দিলে ওইগুলা 6টা না মার্কস 7টা এড হবে। দিয়েছিল? জি, আমার 3টা মেবি সাবমিট করা হয়েছে। কি বাকিগুলো দিয়ে ফেলেন, অসুবিধা নেই। ওকে, ঠিক আছে ভাই। ভাই আমাদের তো কম্পিউটারে ম্যালওয়্যার অ্যাটাক হইলে সেটা রিমুভ শিখাইছেন, কিন্তু হচ্ছে কোনো ওয়েবসাইটে যদি হয়। ওই তো ওটা নিয়েই ওই ক্লাসে আলোচনা করবো, ও আচ্ছা আচ্ছা। ওটা নিয়ে কিভাবে করা যায়। ফাইনাল পরীক্ষা কি ওই ক্লাস শেষেই হবে না একটু লেট হবে? 1 সপ্তাহ মতো বা 10 দিন মতো টাইম দিই প্রিপারেশনের জন্য আপনাদের। একটু বেশি দেওয়া যাবে না? আর এখানে কি আপনার যা পড়িয়েছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব প্র্যাকটিস করতে হবে? প্র্যাকটিস করলে বেটার। আমি এবারে শুরুতে করতেছি, এখন 9 নম্বরে আসছে আর কি, একটু বেশি সময় দেওয়া লাগবে একটু। বেশি আপনার সময় কিছু টপিক বলি, সবার জন্য তো সময় মানে সমান। আমি সর্বোচ্চ 7 দিনের জায়গায় 10 দিন 12 দিন মতো টাইম দিলাম আপনার ব্রেক। এরপরে এক্সাম কমপ্লিট করার জন্য আরো 1 সপ্তাহ টাইম থাকবে। তো খুব বেশি প্রবলেম হবে না, আপনি বাসায় একটু বেশি টাইম দিলে কভার করে ফেলতে পারবেন এর ভিতরে। জি, আমার 4 সপ্তাহ লাগবে, তাহলে আমি ফুল ডে চলে আসতে পারবো। হুম। আচ্ছা ভাইয়া, আপনার সাথে কি কোনো যোগাযোগের কোনো মাধ্যম আছে কি? ফেসবুকে আমি তো আছি আপনাদের সাথে গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে বা ডিসকর্ডে। ও আচ্ছা আচ্ছা। করে তো প্রবলেমটা সলভ করতে আপনি 7 দিন সময় দিবেন, তা আমাদের প্রতিদিন কত ঘন্টা দেওয়া লাগবে মোটামুটি? ওটা আমি গত ব্যাচে যেরকম দিয়েছিলাম এক্সাম, আমার স্টুডেন্ট একদম জুনিয়র স্টুডেন্ট যে সেও 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে সলভ করে ফেলেছিল একদম। তার 1 সপ্তাহ লাগে নাই, মাত্র 1.5 ঘন্টাতেই করাটা পসিবল, একদম ইজি। আমরা বেসিক পেন টেস্টিং এ যে কাজটা করেছি না, ওই ল্যাবটা মনে আছে তো? আশা করি ওরকমই একটা ল্যাব দিব। ও ভাইয়া, আপনি কি ডিসকর্ডে আছেন? আমরা কি অ্যাড ডিসকর্ডের সাথে? তা বলতে পারি না, আমাকে রিকোয়েস্ট কেউ দিলে আমি অ্যাকসেপ্ট করে রাখি ওখানে। ও আচ্ছা ভাইয়া, আপনার লিঙ্কটা যদি একটু ডিসকর্ডের লিংকটা তাহলে ভাই আচ্ছা, ডিসকর্ডে তো আমি দেখলাম না আপনাকে। ডিসকর্ডে ওরকম আমার সার্ভার নেই কোনো, আমি হচ্ছে এক সময় ছিল, এখন নেই। আমি জাস্ট একদম প্রোফাইলে সার্চ দিতে পারেন, না প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। ফেসবুকে তো আমি পাঠাস, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাস, অ্যাকসেপ্ট করে তো মানে ভালো হতো। ফেসবুকে তেমন অ্যাক্টিভও থাকি না, কারোর সাথে এরকম অ্যাডও নেই, জাস্ট ওই ফ্যামিলি কয়েকজন মেম্বার এই আইডি অ্যাড আছে। তাছাড়া এই জন্য ওখানে তেমন রেসপন্স করি না আসলে। একটু যোগাযোগ করে তাহলে একটু লিংক দিয়ে দেন, ভাইয়া যে পাশে আমরা কোথায় যোগাযোগ করবো। বেশি থাকেন আপনি? ডিসকর্ডে বেশিরভাগ সময় অ্যাক্টিভ থেকে যায়, কারণ ডিসকর্ডে যেটা হয় আপনারা নিজেরাও পাবেন, বিভিন্ন ভালো ভালো এই হ্যাকিং এর ডিসকাশন গ্রুপ মতো হয়, আপনারা নিজেরাও সার্চ করলে পাবেন। যেমন ট্রাই হ্যাক নিয়ে যে আপনাদের বলেছি না, এটা কিন্তু ডিসকর্ডেও ওদের গ্রুপ আছে। তো ওটাতে সুবিধাটা কি, এরকম আপনি কোনো একটা ডিসকাশন করতে চাচ্ছেন, হঠাৎ মাথায় একটা কোশ্চেন এসেছে, তো ওখানে ইন্টারন্যাশনাল সার্ভার তো 24 ঘন্টাই মনে করুন কোনো না কোনো মানুষ ওখানে অ্যাক্টিভ থাকে, অনলাইনে অ্যাভেলেবল থাকে। আপনার কোশ্চেনটা যদি সেখানে আপনি পোস্ট করেন, দেখবেন যে একটা মোটামুটি একটা রেসপন্স পাবেন বা কোনো সাজেশন পাবেন। কিন্তু আমিও ডিসকর্ডের বিভিন্ন সার্ভারে অ্যাড থাকি, তো ভালো হয় জিনিসটা। হ্যাঁ সোহান ভাই, আপনি যেটা কোয়েশ্চেন করেছেন, কম্পটিয়ার কোর্স গুলো হ্যাঁ ভালো, আপনার ইসি কাউন্সিলের মতো এরকম এমসিকিউ মুখস্থ করতে দেয় না। তবে কম্পটিয়ার যে বিষয়টা, ইসি কাউন্সিল অনেক রিকগনাইজড, কম্পটিয়াও রিকগনাইজড, তবে কম্পটিয়ার ওই সিকিউরিটি প্লাস সার্টিফিকেশন যেটা আছে, ওটার খুব ভ্যালু আছে। বাংলাদেশ বলুন, ইউএসএ বলুন, বিভিন্ন জায়গায় ওটার দাম দিয়ে থাকে। তবে বাংলাদেশে তুলনামূলক কম। বাংলাদেশে এই ইসি কাউন্সিলের সিইএইচ, আমি আপনাদের মূলত যেটার সিলেবাস ফোকাস করে কোর্সটা করানো হচ্ছে এখানে, তো ওটার ভ্যালু বেশি, বাংলাদেশে রিকগনাইজড বেশি। তো আপনি কোথাও জব করতে গেলে কমফর্টি আছে ওই ইসি কাউন্সিলের সার্টিফিকেট নিয়ে নেওয়াটা বেটার হবে। ভাই সার্টিফিকেটে একটা সমস্যা দেখলাম, একজন পোস্ট করছে ইথিক্যাল হ্যাকিং এর যে একটা ফেসবুক গ্রুপ আছে না, ওটাই, সেটা হচ্ছে কি যে ইমেল যেটা আছে না, ওইটা দিয়ে ওই নাম দিয়ে আর কি করে দিছে সার্টিফিকেট। ওটা ওই শিখন করার সময় একটু টাইপ মিসম্যাচ হতেই পারে, এটা বিষয় না। আচ্ছা, আমি এটা বলছি আবার ইসি মানে কাউন্সিলের কথা কিভাবে? বলছি, ওটা আপনাদের, বুঝিনি। আমি ওটা নিয়ে বলছি না, ওটা তো ইশিখন থেকে দিচ্ছে। আর আমি ও যেটা আচ্ছা। বলছি সেটা ইসি কাউন্সিল। ইসি কাউন্সিল হচ্ছে মূলত এই সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং বা হ্যাকার, এটার সার্টিফিকেশনটা ওরা দিয়ে থাকে। এর বাদেও ওদের আরো বেশ কিছু সার্টিফিকেশন অ্যাভেলেবল আছে।
আপনারা জানেন কিনা জানি না, তারপরে সাইটটা দেখিয়ে দিই। ইনকেস স্যার ভাইয়া, বল বল। হ্যাঁ টেলিগ্রামে ভাইয়া অনেকগুলা গ্রুপের সাথে আমি অ্যাড আছি এগুলাই নিয়ে। সেখানে ভাইয়া কিছু গ্রুপে কিছু কার্ডিং মেথোডোলজি সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিআইএন বিন ব্যাপারটা একটু আমাকে বুঝিয়ে বলবেন? কার্ডিং নিয়ে আমি খুব বেশি এরকম কাজ টাজ করি না, বলতে পারছি না। ওখানে কোনো রিসোর্স দেয়া আছে কি আপনার শেখার জন্য? সেটা বলতে এখানে অনেকগুলো ফ্রি কোর্স দেওয়া আছে, বাট ওগুলা অনেক পুরনো, প্রায় 2011-12 দিকের করে। আমি কয়েকটা দেখছিলাম, বাট ওগুলো এখনো অনেক ডিপ নলেজ, এই জন্য আমি এখন বুঝতে পারছি না। তো এখন এটা নিয়ে আসি, আস্তে আস্তে দেখি কি করা যায়। আচ্ছা, তো ওখান থেকে আপনি স্টাডি করে নিন, বেটার হয়। আচ্ছা ভাইয়া, ডিসকর্ডে কি ভাইয়া ফোন নম্বরটা আমি আমার ফোন নম্বর দিয়ে খুলছি, কোনো প্রবলেম হবে কি? না, এগুলো দেখা যায় না, ও শুধু আচ্ছা আচ্ছা। আপনার প্রোফাইলটাই দেখা যাবে, বেশি কিছু না। ও বুঝতে পারছি। আচ্ছা, এই সিইতে ব্যাপারে বলি, এটা আপনাদের এক্সামটা অ্যাটেন্ড করতে গেলে দুই টাইপের ক্যাটাগরি হতে হয়। এক, আপনাকে 2 বছর এই সিকিউরিটি রিলেটেড কাজ করার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, না হলে এই সার্টিফিকেশন এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন না। আর দুই, যেটা কোনো অথরাইজড পার্টনার যারা আছে তাদের থেকে আপনাকে ট্রেনিং নিতে হবে। ই শিখন অথরাইজড পার্টনার না, যার কারণে এখান থেকে সরাসরি ইসি কাউন্সিলের ওই এক্সামেও অ্যাটেন্ড করা যায় না। এটা ই শিখন নিজস্ব সার্টিফিকেট প্রোভাইড করে থাকে। আপনি যদি এরকম কোনো পার্টনার থেকে, ঢাকায় বেশ কতগুলো অ্যাভেলেবল আছে এরকম, একটা আছে ডিকোড স্ল্যাব, তারপরে ফেসবুকে সার্চ দিলেও আপনারা অনেকগুলো পাবেন। কি নাম, লিনাক্স পাঠশালা মেবি আছে ওদের। তো সেখানে গেলে প্রায় 25 থেকে 30 হাজার টাকার মতো আপনার খরচ হবে, দিয়ে তারপরে আপনি এই সার্টিফিকেশন এক্সামটা অ্যাটেন্ড করতে পারবেন। ভাই সাইবার একাত্তর কি এর সাথে আছে নাকি? না না, সাইবার একাত্তর ওরাও নিজস্ব সার্টিফিকেট প্রোভাইড করে, ওগুলোর ভ্যালুলেস বাস্তবতা যেটা। কারণ একজন ইউএস এর ক্লায়েন্টের কাছে গেলে সে কিন্তু তার দেশের কোম্পানি বা তার দেশের গভর্নমেন্ট স্বীকৃত কোনো প্রতিষ্ঠান, সেটাকে সে ভ্যালু দিবে, সে চিনবে। ঠিক আছে, এই কোর্সগুলো যদি আমি করতে চাই, বুঝছেন ভাই, তাহলে কত পড়বে আর কি? ওটা আপনি যদি মানে পার্টনার অফিস থেকে করেন, মানে তারা অফিসিয়াল ট্রেনিং প্লাস এক্সাম দুইটা সহ আপনার এরকম কেউ 20,000 নেয়, কেউ 25,000 নেয়, কেউ 30,000 নেয়, মানে মানে কত business। সময় লাগতে পারে আর কি? ওটা ডিপেন্ড করে, কেউ কেউ মনে করুন একদিনে 4 ঘন্টা করে আপনার ট্রেনিং ক্লাস নিবে, তো তাদের মনে করুন 15-20 দিনের ভিতর ট্রেনিং করানো কমপ্লিট হয়ে যায়। আবার কেউ কেউ আছে প্র্যাকটিক্যালি মানে থাকতে হবে ওইখানে। হ্যাঁ, আবার অনলাইনেও অফার করে, কেউ কেউ এই প্যান্ডেমিকের ভিতর দেখেছি। মূল কথা, তাদের অফিসিয়াল পার্টনার থেকে একটা ট্রেনিং নিতেই হবে, না নিলে ওরা এই এক্সামে অ্যাটেন্ড করতে দেয় না। তো ওই সার্টিফিকেটটা নিয়ে নিলে বেটার, কারণ এই ফ্রিল্যান্সিং কাজ যখন করতে যাবেন একটা ভ্যালু বা একটা রিকগনিশনের প্রয়োজন আছে। তো ওটা না থাকলে আসলে স্ট্যান্ড আউট হতে পারবেন না ক্রাউড থেকে। তবে এইচএসসি এক্সামের পরেই শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এইচএসসির পরে দেন, আপনি এখনো অনেক জুনিয়র। এই সার্টিফিকেট যেটা বললাম ইসি কাউন্সিল, ওর ভ্যালিডিটি হচ্ছে 3 বছর, অর্থাৎ 3 বছর পর পুনরায় আপনাকে এক্সাম দিয়ে আবার রিনিউ করতে হয় সার্টিফিকেট। এক্সামের জন্য পে করতে হয় না? এক্সামের জন্য পে করতে হয়। পার্টনার থেকে দিলে এরকম এক্সাম ফি 30,000-এর ভিতরে আপনার হয়ে যাবে। আর যদি নিজে অ্যাটেন্ড করতে যান, $1,200 না কত জানি, প্রায় 1 লাখ টাকার মতো ওরা চায়। প্রায় $1,000 কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা চায়। ভাই 3 বছর পর যখন ওইটা মেয়াদ শেষ হয়ে যাবে, তখন যখন আমরা দিতে চাবো, তখন কি আবার জানি বলে নিজস্ব ভাবে দিতে পারবো নাকি? তখন টাকা বেশি লাগবে? না, টাকা বেশি লাগবে না, রিনিউ ফি মেবি আলাদা। ও আচ্ছা। মেবি আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি কতটা ফি। ভাইয়া এই ইসি কাউন্সিলে তো দেখলাম অনেকগুলো সার্টিফিকেশন আছে, এখান থেকে কোনটা করলে বেশি ভালো হবে? এটা থেকে ওদের যে সিইএইচ যেটা, এটাই সবচেয়ে বেশি রিকগনাইজড বা পরিচিত, কারণ ইউএস এর সেনাবাহিনী, বিমান বাহিনী, এরকম বিভিন্ন অর্গানাইজেশনে ওরা ট্রেনিং প্রোভাইড করে থাকে। এটা আরেকটা তো হচ্ছে ওটার লিংকটা একটু পাঠাবেন। ইসি কাউন্সিল সার্চ দিলেই চলে আসবে। আচ্ছা দেখো দিচ্ছি। আরেকটা হচ্ছে কি, ওই হ্যাকিং, CHFI যেটা, হ্যাকিং এন্ড ফরেনসিক ইনভেস্টিগেশন, ওই কোর্সটা, ওটার সার্টিফিকেটটাও বেশ রিকগনাইজড, পরিচিত। ভাই অনলাইনে দেখলাম ওএসসিপি আর সিআইএসএসপি এগুলো করে সার্ভিস করে, স্যার ওগুলা কেমন হবে? সিআইএসএসপি জিনিসটা হচ্ছে কি, প্রথমত অনেকটা ম্যানেজমেন্ট টাইপের ওদের কোর্সটা, ট্রেনিংটা। আর দ্বিতীয়ত হচ্ছে কি, ওখানে প্রায় 5 বছরের আপনার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখতে যাবে সার্টিফিকেটে এক্সামে অ্যাটেন্ড করতে গেলে।
আর সিলেবাসটা হিউজ লেভেলের বড়। মানে আমরা যে এই কোর্সে, আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্সে যেরকম শুধুই অ্যাটাক করা নিয়ে ফোকাস করে অনেক ডিপ লেভেলে যাচ্ছি, কিন্তু সিআইএসএসপি তে যেটা করে আপনার বিচিত্র রকম টপিক, কোনোটাই ওরকম ডিপ লেভেলে যাবে না, মোটামুটি একটা লেভেলে গিয়ে কিন্তু টপিকের সংখ্যা অনেক বেশি। ওটা আপনি এখন নিলে মাথায় নিতে পারবেন না। ওএসসিবিটা ট্রাই ভাই করতে ওটা পারেন। নেটওয়ার্কিং এর অপশন আছে কিসে? ভাই, ওই যে সিআইএসপি যেটা বলতেছেন ওটা নেটওয়ার্কিং এর অংশ না, সিআর হ্যাকিং এর। ওর ভিতরে সবই আছে, নেটওয়ার্কিং, নেটওয়ার্ক সিকিউরিটি, সিস্টেম সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, তারপরে সিকিউরিটি ম্যানেজমেন্ট, ইনসিডেন্ট হ্যান্ডলিং, অনেক বিষয় নিয়ে আলোচনা করে। যার কারণে সিআইএসএসপিটা আবার স্যালারি ভালো। আপনি যদি ওই সার্টিফিকেটটা নিতে পারেন 3-4 বছর একটু কষ্ট করে কাজ টাজ করে, তো সেই ক্ষেত্রে আপনার স্যালারি 1 লাখ টাকার উপরে, 2-2.5 লাখ টাকাও হয়ে থাকে বাংলাদেশে। আমি বাংলাদেশেও এরকম আছে 2.5 লাখ টাকা বেতন এই সিকিউরিটি পজিশনে, তো এরকম যেতে পারবেন। গরিলা মেইল যে আছে ওখানে তো পার্মানেন্ট যে মেইল করা হয়, ওখানে তো পাসওয়ার্ড দেওয়া হয় না, পাসওয়ার্ড কিভাবে দেবো? ওখানে তো পার্মানেন্ট কিছু নেই, ওই লেভেল তো টেম্পোরারি, কোনো পাসওয়ার্ড দেওয়ার ওরকম সিস্টেম নেই। আপনি জাস্ট যাবেন, একটা নাম সেট করবেন আর ইউজ করা শুরু করবেন। অন্য কোনো জায়গায় ওইটা দিতে গেলে আমি এমনি নিজস্ব এমনি একটা পাসওয়ার্ড দিলে হবে নাকি? হুম, তো ওখানে সমস্যা করবে না যে আপনার পাসওয়ার্ড ঠিক হয়নি? না সমস্যা। তবে আগে দেখেন যে এই ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন গরিলা মেল দিয়ে, সেখানে অ্যাকসেপ্ট করে কিনা। ঠিক আছে, তো বাকিরাও যদি কোন একটু ক্লাসে যাওয়া যাক? বলুন যে আপনাদের বাসায় প্র্যাকটিসের কি অবস্থা। হাতে গোনা কয়েকজন একটু আলোচনা করলেন, বাকিদের প্র্যাকটিস কিভাবে আগাচ্ছে, কোথাও কোনো প্রবলেম ফেস করছেন কিনা বাসায়, সেটা একটু শেয়ার করুন। কারণ অলরেডি আমাদের আজকে 23 নম্বর ক্লাস, খুব বেশি ক্লাস আমাদের নেই। ভাই অনেকটা ডিস্টার্ব হয় যে কোনো সময় দেখা যায় কম্পিউটার স্লো করে। আজকে আমি আমি আসার এই কমপক্ষে 10 মিনিট লেট হয়েছে এই ক্লাসে জয়েন হইতে। এই হ্যাঁ হ্যাঁ। একটু কম্পিউটারে একটু সিকিউরিটির বিষয় একটু যদি দেখাইতেন ভালো করে, যে কোনো ভাইরাস ঢুকলো বা কোনো প্রোটেকশন যদি দরকার আপনার হয়। র্যাম কত? আমার RAM হচ্ছে 8 GB। কত মানে? আর প্রসেসর? স্যার এটা হলো Ryzen 5। আচ্ছা আচ্ছা, 8 জিবি র্যাম। এসএসডি জি আছে? হ্যাঁ, SSD 120 GB। ও, ওই যেগুলো এসএসডি তে সেটআপ দিয়েছেন ওগুলো জি তো ফাস্ট করার কথা, তবে ওই এসএসডি যদি সম্ভব হয় এক্সটেন্ড করুন। আর আচ্ছা, আমার যে দিনের SSD একটা আছে, আমি যদি আরেকটা বাড়াই কিংবা ওটা চেঞ্জ করি, তাহলে কি কম্পিউটারে কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, নতুন করে আবার উইন্ডোজ সেটআপ দিতে হবে। আর ওটা রেখে যদি আরেকটা দিই তাহলে আর কোনো করা লাগতেছে না, সেটআপ দেওয়া লাগতেছে না? সাপোর্ট করে কিনা ওটা দোকানে গিয়ে আপনি দেখে নিন, কারণ ও আচ্ছা আচ্ছা, ঠিক একসাথে আছে। দুইটা সাপোর্ট নাও করতে পারে। জি জি। ভাই একটা ব্যাপার বলার ছিল হুম হুম। ভাইয়া, মানে ভার্চুয়াল বক্সে যখন আমরা মানে লিনাক্স তারপর আরেকটা যখন মেশিন চালু দেই, মানে উবুন্টু অথবা উইন্ডোজ 7, তখন মানে পিসি একদম ই হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। নড়াচড়া করতে পারে না। কারণ আমার প্রসেসর হচ্ছে i5 এর এবং 8 GB র্যাম, এসএসডি আছে, বাট তারপর ফ্রিজ হয়ে যায়, আপনি বুঝছেন? কি ল্যাপটপে? হ্যাঁ ভাইয়া। ও তো ল্যাপটপে এটা খুব ঝামেলা করে। আমি ডেস্কটপে 4 জিবি র্যাম দিয়েও আপনার মনে করুন দুইটা ওএস একসাথে রান করতে পেরেছি, কিন্তু ল্যাপটপের ক্লক স্পিড অনেক কম হয়, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমার মানে এটা আমার জানা আছে। তো এই ক্ষেত্রে আমাদের মানে কোন পিসিটা নিলে সবচেয়ে ভালো হবে কাজের জন্য, এটা যদি একটু বলতেন। বাজেটের উপর ডিপেন্ড করে। এখন যেটা আমি মার্কেটে গিয়েছিলাম এই কয়েকদিন আগে, তো যেটা দেখলাম যে এখনো মানে চিপ সংকটের কথা বলে সবকিছুর অনেক হাই প্রাইস রেখেছে। আপনি যদি এফোর্ড করতে পারেন রাইজেন 5 পর্যন্ত নিলে আপনার এনাফ। যদি রাইজেন 7 নিতে পারেন, যদি বাজেটে হয়, তো রাইজেন 7 প্রসেসর আর গ্রাফিক্স কার্ড অন্তত 4 জিবির দাম অনেক বেশি চলে আসে এখন, মানে প্রায় 30-35 হাজার টাকারও বেশি ওরা দাবি করে বসে। তো যদি না নিতে পারেন অন্তত 2 জিবি গ্রাফিক্স কার্ড, ডেস্কটপ নেবেন অবশ্যই। আর র্যামটা অবশ্যই 16 জিবির উপরে নেওয়ার চেষ্টা করুন, কারণ দেখতেই পাচ্ছেন যে আমাদের এক ভার্চুয়াল বক্সেই প্রায় আপনার 4-8 জিবি র্যাম অন্তত দেওয়া উচিত। হ্যাঁ, 8 GB র্যাম তো খেয়েই ফেলে, মানে হুম দুইটাই। হুম, এরকম লেগে যায়। এখন
এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, মানে এটা তো প্রাইসিংটা অনেক বেশি আসবে মেবি, হ্যাঁ যখন হ্যাঁ Ryzen 5 এরটা যদি নেই তাহলে তো মনে হয় 80,000-এর উপর হবে, তাই না? তারও বেশি পড়বে। গ্রাফিক্স যদি 7 2 GB নেন তাহলে হয়তো 80-র ভিতরে থাকবে। আর মানে এটা নিলে এটা নিলে এটার সাথে তো আইপিএস এরও করতে হবে। ল্যাপটপে যেরকম আমরা কাজ করি, মানে ব্যাকআপ পাই, ওরকম তো ওটার থেকে ব্যাকআপটা পাওয়া যাবে না। আইপিএস অথবা ইউপিএস এর হ্যাঁ, করতে হবে। ইউপিএস খুব বেশি দাম নয়। খুব ভালো মানের ইউপিএসও যদি নেন আপনার 3-4 হাজার টাকা লাগবে। আপনি সেটা না তো নেন, ব্যাকআপ তো 15-20 মিনিটের উপরে পাওয়া যায় না, এটা একটা প্রবলেম। না 15-20 মিনিট পাবেন না। ওই আপনি যদি ডেস্কটপ নেন এরকম Ryzen 5 দিয়ে বা গ্রাফিক্স কার্ড সহ, সেক্ষেত্রে আপনি 5 থেকে 10 মিনিট মতো পেতে পারেন। আর যদি আরো ভ্যালু বাড়ান, আরো দামের ইউপিএস নেন, সেক্ষেত্রে হয়তো 15-20 মিনিট পেতে পারেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ভাই আরেকটা ব্যাপার ছিল, বলবো? হ্যাঁ বলুন। ভাইয়া মানে ইসের ভিতরে যদি নেই আমি, কি বলে এটাকে, ইন্টেল ইন্টেলের ভিতরে যদি নেই তাহলে কোনটা নেওয়া যেতে পারে ভালো প্রসেসর এখন মার্কেটে? ইন্টেলের যেটা আমি দেখেছি যে ওই মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে ও তেমন ভালো লেগি পারফরমেন্স লেগি হ্যাঁ দিতে পারে না। তো এই ক্ষেত্রে আপনি যদি একান্তই হয় i7 এর বেশি নেওয়ার চেষ্টা করেন, i7টাই নেন আর কি। ভাইয়া ল্যাপটপ যে মানে আমি দেখেছি অনেকগুলো গেমিং ল্যাপটপ, এগুলো কি একটু মানে ভালো নিতে পারে কিনা লোডটা? না, ওদের গ্রাফিক্স ভালো থাকে কিন্তু মানে গ্রাফিক্স কার্ড বেশি থাকে কিন্তু লং টাইম ইউজের জন্য আহ, ভালো হয় না আসলে। কারণ আপনি হ্যাকিং যখন যাবেন, মনে করুন বাগ বাউন্টিতে গিয়েছেন, এমন হতে পারে আগামী 12 থেকে 13 ঘন্টা একটানা আপনার টুলস রান করে স্ক্যান এরকম দিয়ে রাখা লাগছে। তো ল্যাপটপে কিন্তু এই প্রেসার গুলো দিতে দিতে ড্যামেজ হয়ে যায়। আপনি সর্বোচ্চ 2-3 বছর ইউজ করতে পারবেন এরকম প্রেসার দিলে। আর যদি ডেস্কটপ নেন সেক্ষেত্রে আপনি অন্তত 5-7 বছর এরকম প্রেসার দিয়েও কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে। একটা বিষয় যেমন ওই এক ভাই যে ওএসসিপি এক্সামেরটা মেনশন করলেন নামটা, ওই এক্সামটাতে কি হয়, আপনাকে মাত্র 24 ঘন্টা সময় দিবে। 24 ঘন্টার ভিতরে আপনাকে 5টা মেশিন হ্যাক করে তাদেরকে রিপোর্ট সাবমিট করতে হবে। 24 ঘন্টায় খুবই ডিফিকাল্ট একটা টাস্ক। তো ওখানে আপনার হিউজ পরিমাণ মানে কম্পিউটারের রিসোর্স প্রয়োজন পড়ে, মানে এখন একসাথে স্ক্যান দেয়া, একসাথে এক্সপ্লয়েট করা, 5টা মেশিন নাড়াচাড়া করা। তো ওই জায়গাগুলোতেও আপনার দেখবেন এইসব নর্মাল কম্পিউটার দিয়ে যারা ইউজ করছেন প্রবলেম ফেস করবেন। আবার আমি যেটা একটা এক্সাম আমি এবার ইনশাল্লাহ অ্যাটেন্ড করব, সেখানেও আমার টার্গেট হচ্ছে 1 সপ্তাহ একটানা হ্যাকিং করা আসলে। তো এই জায়গাগুলোতে গিয়ে আপনি দেখবেন যে ভালো ডেস্কটপ যদি না হয় আপনি তেমন আউটপুট দিতে পারবেন না তেমন। ঠিক আছে, অনেক আলোচনা করলাম, তবে সন্তোষজনক অ্যান্সার পেলাম না। তেমন কেউই বাসায় প্র্যাকটিস করছেন না। যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পিছিয়ে যাবেন। কারণ এখানে তো কোর্সে তো আমি ছেড়ে গুতে আপনাদের কত দূর পড়াতে পারবো বা কত দূর করতে পারবো, কিন্তু যখন আপনি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটাতে যাবেন তখন দেখবেন যে ভয়ানক প্রতিযোগিতা। হ্যাঁ, মানে বাংলাদেশে বিসিএস এর আর কি এক্সাম হয়, তার চেয়েও বড় প্রতিযোগিতা এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে বা বাগওয়ান্টি প্ল্যাটফর্ম গুলোতে। এবং সেখানে কিন্তু আহ বাংলাদেশের সরকারি এক্সামে আপনার এমসিকিউ মুখস্থ করলে এনাফ। হ্যাঁ, লাস্টে গিয়ে সাইফোর্স এর একটু কোচিং করে নিলেন, আপনি হয়তো সরকারি চাকরি পাবেন 3-4 বছর চেষ্টা করলে। কিন্তু এই হ্যাকিং এর ফিল্ড যেগুলো আছে বা ফ্রিল্যান্সিং ফিল্ড গুলো আছে, অন্যান্য সফটওয়্যার রিলেটেড ফিল্ড যেগুলো ফ্রিল্যান্সিং ফিল্ড, সেখানেও মনে করুন এতটা ডাইনামিক এবং কমপ্লেক্সিটির সামনে আপনারা পড়বেন না। কিন্তু এই হ্যাকিং রিলেটেড যে সাইট গুলো আছে বা সাইবার সিকিউরিটি রিলেটেড, এখানে নিয়মিত মনে করুন টেকনোলজিও চেঞ্জ হচ্ছে, মেথোডোলজি চেঞ্জ হচ্ছে, টুলস চেঞ্জ হচ্ছে। আপনি যদি প্রচুর পরিমাণ সময় প্র্যাকটিস এবং স্টাডিতে না দেন, আপনি কিন্তু তাল মিলায়েও উঠতে পারবেন না। এবং যারা অ্যাডভান্স হচ্ছে, প্রতিদিন নিজেদের অ্যাডভান্স করছে, দেখবেন যে তারাই অধিকাংশ কাজ নিয়ে যাচ্ছে, আপনি কাজ পাচ্ছেন না, আপনি আর্নিং করতে পারছেন না, যে আশায় নিয়ে এসেছিলেন সেটা ফুলফিল করতে পারবেন না। ঠিক আছে, একটু কষ্ট করে হলেও, রাত জেগে হলেও একটু আমাদের ট্রাই করতে হবে যে প্র্যাকটিসের জন্য। তো যাই হোক, আমরা বেশ কিছু সময় কোর্সের বাইরের আলোচনা করে ফেলেছি। এখন আমাদের একটু
হ্যাঁ, শুধু হ্যাঁ রফিক ভাই, আপনি শুধু কোর্স কমপ্লিট করেই ফ্রিল্যান্সিং এ যাবেন, এটা আপনি সফলতা পাবেন না, বাস্তব কথা। কারণ কোর্সে আমি হয়তো আপনাকে টেকনিক বলে দিতে পেরেছি বা একটু বুঝিয়ে দিতে পেরেছি, কিন্তু হাতে কলমে করার অভিজ্ঞতাটা আপনাকে নিতে হবে। সেটা যদি না করেন, আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু কাজ পাবেন না। আসলে একটা আউট মানে একটু কথা বললাম আর কি। হুম হুম। মানে আমরা তো প্রায় মনে করেন অনেকদিন কোর্স করছি, তো আপনার সাথে তো তেমন দেখা হইলো না, মানে একটা অনলাইনের মাধ্যমে করলাম, তো আপনার তো কন্ট্যাক্ট নাম্বার দিলেন না। তো পরবর্তীতে কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি? কারণ আপনাকে এখানে দেখলাম না সরাসরি, এতগুলা ক্লাস করলাম, মানে একটা দুঃখ রয়ে গেল এক জায়গায়। না, এটা দুঃখের কিছু নেই। আমাদের শিক্ষণের ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ সবখানেই আছি। পার্সোনাল যোগাযোগের জন্য ডিসকর্ডে আমি আছি ইনশাআল্লাহ, সেখানেও আপনি নক দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফোন নাম্বারটা কেন দিতে চাই না একটা বলি। কোনো এক স্টুডেন্ট কোনো এক ব্যাচের, তাকে আমি এরকম ফোন নাম্বার দিয়েছিলাম। মানে সে দেশের বাইরে থাকে মেবি, তো সে মনে করুন মাঝরাতে, আমি রাত 2টা-3টা দেখে ঘুমাচ্ছি, তখন আমাকে ফোন দিয়ে বসে। হ্যাঁ, মানে এরকম আরো ঘটনা ইনসিডেন্ট হওয়ার পর থেকে আসলে আমি কাউকে এরকম পার্সোনাল নাম্বারটা দেই না, কারণ একটা বিরক্তিকর বিষয়। আপনি না চাইলেও এরকম ঘটনা ঘটতে পারে। তো তার জন্য যতটুকু আমাদের পসিবল লিমিটেশন রেখে যোগাযোগ রাখা, সেটার ভিতরে আমরা থাকবো। তো ভাই আপনি তো মেসেঞ্জারে সবসময় অ্যাক্টিভ না ভাই? মানে আমরা পরবর্তীতে কোর্সের পরবর্তীতে তো মেসেঞ্জার আপনাকে পাবো হ্যাঁ, নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি মেসেঞ্জার গ্রুপে থাকবো। কারণ ভাই আমার কোনো প্রবলেম হইলে মনে করেন ফেস করলে তো হ্যাঁ আপনাকে হ্যাঁ জানালাম। অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আমার আগের ব্যাচের স্টুডেন্টরা মানে এখনো তাদের নিজস্ব পার্সোনাল গ্রুপেই আমাকে অ্যাড করে রেখেছে, নিয়মিত তাদের কাজের কোনো মানে প্রবলেম আমাদের মতো যেরকম ওনাদেরও মানে মেসেঞ্জার গ্রুপ ছিল এরকম না? সেখানেও আমি অ্যাড আছি। তাদের প্রবলেম গুলো হলে ডিসকাশন করি। কেননা বলছি ভাই, যেমন মানে প্রবলেম তো ফেস হইতেই পারি। হ্যাঁ হ্যাঁ আপনি তো অবশ্যই, মানে যেহেতু আপনি আমাদের ট্রেনার, তো বুঝতেই পারছেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ভাইয়া ডিসকর্ডটা একটু দিয়ে দিয়েন আপনি। চ্যাটে দিলাম, আমার ইউজার নেমটা ওখানে আছে, আপনি ওটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। চ্যাটে দিয়ে দেন, আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ আমি চ্যাটে দিয়েছি, আবারও দিচ্ছি। ডিসকর্ডে আপনার রিকোয়েস্ট দিছি অ্যাকসেপ্ট করে। আচ্ছা দেখুন, ক্লাস শেষে তারপরে দিব। তো যাই হোক, আমাদের আজকের ক্লাসের আলোচনা সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং নিয়ে। এটা আপনার সরাসরি হ্যাকিং বলতে আমরা যেটা বুঝি, মনে করুন টুলস রান দেয়, স্ক্যান দাও, এক্সপ্লয়েট রান করো, এটা রিলেটেড না বা এই টাইপের কাজ না। এটা অনেকটা ডকুমেন্টেশন তৈরি করা, এরকম একটা কাজ। তো কেন এটা আসলে গুরুত্বপূর্ণ? প্রথম কথা, আপনি যদি একটা জব ইন্টারভিউতে যান, সিম্পল একটা জব ইন্টারভিউতে যদি যান, সেখানে কিন্তু আপনি কিভাবে কথা বলছেন, আপনি ইংরেজিতে একটা কনভারসেশন চালাতে পারছেন কিনা, কোথাও কোথাও ইংরেজিতে আপনাকে ইন্টারভিউ নিবে, কোথাও বাংলাতে নিবে, বাংলা হোক বা ইংরেজিতে হোক, আপনি সুন্দরভাবে কথা বলতে পারছেন কিনা, তাদেরকে তারা যে কোশ্চেন করছে এটা বুঝিয়ে বলতে পারছেন কিনা, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হতে পারে। আপনি সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে জবে অ্যাপ্লাই করতে গিয়েছেন, আপনি সিস্টেম সম্পর্কে, কম্পিউটার সম্পর্কে কেমন জানেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, আপনি তথ্যটা কিভাবে উপস্থাপন করছেন সেটাও কিন্তু ততোধিক গুরুত্বপূর্ণ। কারণ যদি আপনি উপস্থাপন করতে না পারেন, আপনি কিন্তু জব ইন্টারভিউ থেকে বাদ পড়ে যাবেন। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, রিপোর্ট রাইটিং জিনিসটাও একদম সেম। আপনি সিকিউরিটি টেস্ট করতে গিয়েছেন, কিন্তু সুন্দরভাবে তাকে এক্সপ্লেন করতে পারলেন না বা বুঝিয়ে বলতে পারলেন না, আপনি কিন্তু ভ্যালুলেস, আপনি অ্যাকচুয়াল ভ্যালুটা সেখানে পাবেন না। এবং দ্বিতীয় যে কথাটা, এই রিপোর্ট রাইটিং এ অনেক সিকিউরিটি রিসার্চারকেই দেখা যায় তাদের এই কমিউনিকেশন গ্যাপটা থেকে যায়। আপনি দেখবেন যে তারা রিপোর্ট কিভাবে লিখতে হয় বা কিভাবে মানুষকে প্রফেশনাল ভাবে সুন্দর করে কথাটা গুছিয়ে বলতে হয়, এই জিনিসগুলো কিন্তু তারা পারে না। যার কারণে প্রবলেম যেটা দেখা যায় যে আপনি একটা কাজ করেছেন, ন্যূনতম আপনাকে $1000 দেওয়া উচিত, একটা কষ্ট করে আপনি কাজ করেছেন বা তার সাথে প্রজেক্টে ডিল করেছেন, কিন্তু উপস্থাপনটা ঠিক মতো করতে না পারার কারণে সেই $1000 কাজের জন্য আপনাকে পারিশ্রমিক দিচ্ছে $600, $800। এই রকম কেসও হতে পারে। এজন্য অবশ্যই এই আমাদের কিভাবে রিপোর্টটা গুছিয়ে লিখতে হয়, জিনিসটা আমরা ভালো মতো বুঝে নিব, শিখে নিব। এই স্যাম্পল রিপোর্টটাও আমি আপনাদের দিয়ে দিব আপনাদের ভিডিও ড্রাইভে, যাতে করে আমরা এটা মুখস্থ রাখার কিছু নেই, যাতে প্যাটার্নটা দেখে নিজে থেকে এরকম একটা জেনারেট করতে পারেন, সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর
এই প্রথম যে রিপোর্টটা দেখাচ্ছে এটা হচ্ছে কি আপনার যদি সিকিউরিটি টেস্ট করতে দেয়, পেনেট্রেশন টেস্ট বলা হয়ে থাকে যেটা, সেটার রিপোর্ট কিভাবে লেখা হয়, বা আপনাকে কেউ ভুলনারেবিলিটি অ্যাসেসমেন্ট দিল বা শুধু সিকিউরিটি স্ক্যান করতে দিল, সেটার রিপোর্টটা আপনি কিভাবে উপস্থাপন করবেন সেই এক্সাম্পলটা এখন দেখাচ্ছি। এরপরে গিয়ে দেখাবো ওই বাগ বাউন্টি সাইট যেগুলো আছে, আমরা skyrok.com যেটা নিয়েছিলাম ওটাও কিন্তু একটা বাগ বাউন্টি সাইট থেকে। তো ওই সাইট গুলো কি, কেন, বা ওখানে কিভাবে রিপোর্ট লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করব। কারণ আমাদের ফ্রিল্যান্সিং কাজগুলো কিন্তু ওই ফ্রিল্যান্সিং সাইট যেগুলো আছে, মনে করেন আপওয়ার্ক, ফাইবার, হ্যাঁ এরকম মার্কেট প্লেস নিয়ে ওখানে আলোচনা করা হয়ে থাকে। তো বাগ বাউন্টিটা যেহেতু ওখানে আলোচনা করা হচ্ছে না, তো এই ক্লাসে একটু ওটা নিয়ে একটু ফোকাস করব যদি সময় পাই। তো প্রথম পয়েন্ট যে আমাদের একটা রিপোর্ট সিনারিও কেমন হতে পারে, যে আমাকে একজন সিকিউরিটি টেস্ট করতে বলেছে, তার নেটওয়ার্ক বা ওয়েব অ্যাপ্লিকেশন যেটারই হোক পেনেট্রেশন টেস্ট করতে দিয়েছে। তো প্রথম পেজটাই দেখতে পাচ্ছেন যে অবশ্যই আমাকে সুন্দর করে একটা টাইটেল এখানে উল্লেখ করতে হবে, যে পেনেট্রেশন টেস্ট রিপোর্ট ফর মনে করুন eShikhon.com, এখানে এক্সাম্পল ইনস্টিটিউট সে ডেমো হিসেবে লিখে রেখেছে, এটা দিলেন। এবং নিচে প্রিপেয়ার্ড বাই যে সেকশনটা আছে এখানে তারা ফাঁকা রেখেছে, আপনি এই জায়গাটাতে আপনার নাম, যোগাযোগের ইমেল যেটা দিয়েছিলেন বা যেটা দিয়ে কন্ট্যাক্ট করা হচ্ছে অফিসিয়াল ইমেল, সেটা এখানে উল্লেখ থাকতে হবে। প্রথম পেজ কভার সেকশনটা গুরুত্বপূর্ণ, এখানে আপনার লোগো এখানে দিতে হবে এরকম কোনো বিষয় না, যদি প্রতিষ্ঠান থেকে থাকে আপনার কোনো, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের লোগো দিতে পারেন, না হলে এটা তেমন দরকার নেই যদি একান্তই না থাকে। গেল। এরপরে এই যে সেকশনটা ডকুমেন্ট হিস্টরি, অনেক প্রতিষ্ঠান যেটা করে যে একদম বাৎসরিক হিসাবে বা একটা চুক্তি মতো করে নেয় যে বছরে 2 বার তুমি আমাদের সিকিউরিটি টেস্ট করে দিবা। তো সেই ক্ষেত্রে একটা রেকর্ড রাখার জন্য আমাদের ডকুমেন্ট হিস্টরি প্রথম পেজ যেটা এখানে থাকতে হয়। আপনিও এটা রেখে দিবেন যে আপনি কবে সিকিউরিটি টেস্ট করেছিলেন, কোন ব্যক্তি, একটু নোটস এই পেজটা সেখানে রেখে দিবেন। এরপরে আসছে আমাদের টেবিল অফ কন্টেন্টস। আমরা সিকিউরিটি রিপোর্ট যেটা লিখছি শুধু রিপোর্ট লিখে গেলেই হবে না, অবশ্যই প্রথমে একটা সূচিপত্র আমাদের রাখতে হবে। কেন? এই এখানে রিপোর্টের কিন্তু একটা বিষয় আছে। বিষয়টা হলো এই যে একটা ব্যক্তি আপনাকে সিকিউরিটি টেস্ট করতে দিয়েছে, এখন সে টেকনোলজি মাইন্ডেড হতেও পারে, নাও পারে। এমনও হতে পারে সে ওয়েব ডেভেলপমেন্ট কি জিনিস জানেই না, সে জীবনে প্রোগ্রামিং করে নাই, ওয়ার্ডপ্রেস পেয়েছে, অথবা মনে করুন এই ফ্রিল্যান্সিং সাইটে কিন্তু প্রোগ্রামার হায়ার করা যায়, ওয়েব ডেভেলপার হায়ার করা যায়, সে এরকম একটা ওয়েব ডেভেলপার হায়ার করে তাকে দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করে ফেলেছে। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি, একটু ইন্টারাপ্ট না করলে খুশি হব। তো যেটা বলছিলাম, যে সাপোজ আপনার ক্লায়েন্ট বিজনেস মাইন্ডেড, সে টেকনোলজি জানে না, বা অনেক সময় সে নিজে টেকনোলজি জানে, আপনাকে হায়ার করেছে সিকিউরিটি টেস্ট করার জন্য, কিন্তু তার প্রতিষ্ঠানে কি বিজনেস হ্যান্ডেল করার জন্য আরো ব্যক্তি আছে বা আরো মানুষ আছে। তো এই বিষয়টা মাথায় রেখে আমাদের এখানে ক্লায়েন্ট কিন্তু 2 টাইপের আপনারা দেখতে পাচ্ছেন, যে একটা টাইপ যারা শুধুই বিজনেস রিলেটেড, বিজনেস ইম্প্যাক্ট কেমন আসবে এটা নিয়ে আলোচনা চিন্তা করে, আরেকটা হচ্ছে কি টেকনিক্যাল, হতে পারে তার ওয়েব ডেভেলপার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, হ্যাঁ এরকম 2 টাইপের ক্লায়েন্ট আমাদের হ্যান্ডেল করতে হচ্ছে। এবং আমার রিপোর্টটাও এমন ভাবে লিখতে হবে যেন এই 2 ধরনের মানুষের চাহিদাটাই পূরণ হয়। দেখুন এই টেবিল অফ কন্টেন্টসেই সুন্দর করে লেখা, প্রথমটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ সামারি। এই জিনিসটাই তৈরি করা হয় এমন ভাবে যারা মনে করুন এই বিজনেস সেকশনটা দেখে, আমার প্রতিষ্ঠানের লাভ হবে কি লস হবে এই টাইপের চিন্তা ভাবনা যারা করছে, এটা রিপোর্টের এই সেকশনটা শুধু তাদের জন্য তৈরি করা। কিভাবে লেখে, কি লিখতে হয় ওটা পরে দেখাচ্ছি। আর পরের যে সেকশনটা, এই পরের সেকশনটা পুরোটাই হচ্ছে গিয়ে টেকনিক্যাল সেকশন। প্রথমটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ সেকশন আর পরেরটা হচ্ছে টেকনিক্যাল সেকশন। কেন? এই টেকনিক্যাল সেকশনটা হচ্ছে গিয়ে যারা আমার রিপোর্ট পড়বে, অনেক সময় এমন হতে পারে যে আপনাকে ওই আপনার রিপোর্টটা দুজনের কাছেই পাঠানো হচ্ছে, যে ওয়েব ডেভেলপার তার কাছেও যাবে, যে বিজনেস ডেভেলপ করছে, বা সিইও যে আছে, সিটিও না সিওও বা এই টাইপের র্যাঙ্কিং এর যারা আছে তাদের কাছে সেন্ড করা হতে পারে। তো 2 জন মানুষই যাতে পড়ে, যে ওয়েব ডেভেলপার তার কিন্তু এটা চিন্তা করার দরকার নেই যে আমার এই ওয়েবসাইটটা যদি হ্যাক হয়
আমার বিজনেসের লাভ হবে না ক্ষতি হবে, আমি ক্লায়েন্ট হারাবো না বাড়াবো, এটা কিন্তু ওয়েব ডেভেলপারের জানার প্রয়োজন নেই। এটা দেখবে এক্সিকিউটিভ অংশ যারা আছে তারা, তো তাদের জন্য ওভাবেই আমার লিখতে হবে রিপোর্টটা। আর এই পরের যে অংশটা আমরা এই যে আমি বলেছিলাম আপনাদের হ্যাকিং এর প্রথম দিন যে সিকিউরিটি যখন টেস্ট করতে যাচ্ছি প্রতি স্টেপে স্টেপে কি কমান্ড রান দিচ্ছি, কি আউটপুট আসছে সেটা স্ক্রিনশট রাখবো। সেটা কেন কাজে লাগবে, সেটা আমাদের এই টেকনিক্যাল সেকশনটাতে কাজে লাগবে। এখানে আমাকে প্রত্যেক স্টেপের বর্ণনা লিখে রাখতে হবে যে আমি অমুক টুলস রান দিয়ে অমুক একটা আউটপুট পেয়েছি, এটা এরকম ভুলনারেবল। তাতে কি হচ্ছে, ওপাশে যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যে আছে সে আমার রিপোর্টটা পড়ে সে নিজে যেন ওটা ঠিক করতে পারে। কারণ আমি তাকে ওখানে স্ক্রিনশট সহকারে প্রমাণ করে দেখিয়েছি যে আমি এনম্যাপ স্ক্যান দিয়েছিলাম, তোমার পোর্ট 5050 ওপেন আছে, ওটা দিয়ে হ্যাক করা যাচ্ছে। সে কিন্তু তখন সেটা রিমেডিয়েট করতে পারবে বা ঠিক করতে পারবে। তো এই বিষয়টা মাথায় রেখে আমাদের খুবই প্রফেশনাল ওয়েতে রিপোর্টটা লিখতে হবে। তো প্রথম অংশ যেটা আমাদের এক্সিকিউটিভ সামারি, এই অংশটা নিয়ে আমরা এখন আলোচনা করি যে এটা কিভাবে লিখতে হয় বা কি ফোকাস রাখতে হয়। তো এক্সিকিউটিভ সামারি লেখার আগে যেটা বিষয়, এটাতে আপনার একটা মাথায় রাখতে হবে যে যারা বিজনেস হ্যান্ডেল করছে বা ওই বোর্ডে যারা আছে তাদের কিন্তু হাতে এত সময় নেই আপনার পুরোটা পড়ার মতো। আপনার নর্মাল জব ইন্টারভিউ গুলোতে যখন মানুষ সিভি সাবমিট করে আপনি দেখবেন যে হাইয়েস্ট কত 10 সেকেন্ডও আপনার সিভিটা কিন্তু তারা পড়তে পারে না, জাস্ট একবার চোখের দেখা মতো দেখে ছেড়ে দেয়। সেখানে এরকম একটা রিপোর্ট পড়া, 50 পেজের একটা রিপোর্ট পড়া, সেটাও তাদের জন্য ডিফিকাল্ট টাস্ক, এত টাইম তাদের হয় না। এই জন্য আপনাকে রিপোর্টটাও ওভাবে লিখতে হবে যে সে মাত্র 10 সেকেন্ড বা 20 সেকেন্ডও যদি আমার রিপোর্টটা পড়ে সে যাতে একটা ধারণা পেয়ে যায়। সেই জিনিসটাই একদম সামারি মতো করে যে লেখা, সেটা হচ্ছে আমাদের ওভারভিউ। আপনি যদি ওভারভিউটাতে দেখেন সে এখানে যেটা লিখেছে যে আমাদের পার্পল সেক, এটা ফর এক্সাম্পল তার প্রতিষ্ঠানের নাম বা এখানে আপনার নামটা দিলেন, দিয়ে যে আপনাদের এখানে একটা সিকিউরিটি এরকম টেস্ট করা হয়েছিল এবং দেখুন এখানে একটা উল্লেখ করেছে যে অ্যান্টিভাইরাস দিয়ে একটা প্রোটেকশন সেখানে আছে, বা আমি হ্যাক করতে গিয়ে মানে এমন কিছু ইম্প্যাক্ট পেয়েছি যেটা আপনার প্রতিষ্ঠানকে পুরোপুরি কম্প্রোমাইজ করে দিতে পারে। কম্প্রোমাইজ করে দিলে আপনি হিউজ একটা লসের সম্মুখীন হবেন। এই জিনিসটাকে আরো সুন্দর গুছিয়ে সাজিয়ে লিখেছে এবং খুবই ওভারভিউ সেকশনটা যদি দেখেন খুবই শর্টকাটে লিখেছে। আমাদের একদম ইন ডিটেইলস প্রতি স্টেপেরও এখানে বর্ণনা করছি না, কিন্তু আবার কিছু মিস হয়ে যাচ্ছে না, তুলনামূলক শর্টকাট একটা সামারি মতো আমার এখানে লিখে দিচ্ছে। আর এরপরে যে সেকশনটা এটা হচ্ছে হাই লেভেল টেস্ট আউটকাম। আমাদের আউটকাম কি কি এসেছে, হাই লেভেল একটা এখানে জাস্ট ওভারভিউটা একদমই সামারি, হ্যাঁ মানে একদমই সারাংশ একটা অংশ, যে না বললেই নয় বা গুছিয়ে 2-3 লাইনে শেষ করার মতো একটা বিষয়। আর এরপরে যে সেকশনটা এটাও আমাদের মানে একটু হলেও এখানে উল্লেখ করতে হচ্ছে কি কি টেকনিক্যাল ফ্ল আমি পেয়েছি বা অসুবিধা হতে পারে, সেই জন্য হাই লেভেল টেস্ট আউটকাম সেকশনটা। এখানে দেখুন বলছে যে ইটারনাল ব্লু একটা ভুলনারেবিলিটি আছে, এসএমবি ভার্সন ভুলনারেবিলিটি, সেটা এক্সপ্লয়েট করে আমরা পেয়েছিলাম। এখানে সিভি নাম্বারটা দেখুন উল্লেখ করেছে। হ্যাঁ রফিক ভাই, আমাদের এটা জানার প্রয়োজন নেই যে আমার যে ক্লায়েন্ট সে প্রোগ্রামিং এ এক্সপার্ট না সিইও বা এরকম কিছু। এজন্যই আমরা রিপোর্টটা এমন ভাবে তৈরি করব যেই পড়ুক, তুমি বিজনেস সেকশনের মানুষ হও বা টেকনিক্যাল সেকশনের মানুষ হও, দুজনের জন্যই আমার এখানে সলিউশন লেখা আছে, দুজনের বোঝার জন্যই আমি রিপোর্টটা তৈরি করে রাখবো। ঠিক আছে, তাতে করে ওই কমপ্লেক্সিটি থাকবে না। তাকে আমি ইমেইলে জিজ্ঞেস করবো ভাই আপনি কি সিইও, যদি সিইও হন তাহলে আপনি ইমেইলটা দেন। হ্যাঁ, ওগুলোর দরকার নেই আমাদের। যাই হোক, আর এরপরে যেই পেজটা দেখতে পাচ্ছেন এখানে একটা রিস্ক রেটিং এর একটা বিষয় উল্লেখ করতে হচ্ছে। এটা কেন প্রয়োজন, এটাও মনে করুন ওই এক্সিকিউটিভ যখন দেখছে সে কিন্তু সিভিই কি জিনিস সে এই জিনিসটা বুঝবে না, এটা কিন্তু বাস্তবতা। সে জীবনে এগুলো নিয়ে পড়ে নাই, ও সর্বোচ্চ ফেসবুক রান করতে পারে, সে কিন্তু কালি লিনাক্স কি জিনিস কিচ্ছু জানে না। তো তাকে আপনি কিভাবে বোঝাবেন? তাকে বোঝানোর জন্য আমরা আমাদের ভুলনারেবিলিটি অ্যানালাইসিস ক্লাসে আপনাদের কিন্তু এরকম একটা জিনিস দেখেছিলাম যে আমরা ভুলনারেবিলিটি যে র্যাঙ্কিং গুলো হয় সেটার একটা স্কোর দেয়া হয় 1 থেকে 10-এর ভিতরে। কেউ 1 থেকে 5-এর ভিতরে স্কোরিং করে, কেউ 1 থেকে 10-এর ভিতরে স্কোরিং করে। তো সেই স্কোরের পাশাপাশি কিন্তু একটা কালার মার্কিংও একটা দেখা যায় বা শো করেছিল। এটা আমাদের নেট সার্চ দিয়ে আমরা যখন স্ক্যান করেছিলাম ওখানেও কিন্তু আমরা এরকম একটা ডায়াগ্রাম দেখেছিলাম। সেই গ্রাফের ভিতরে আমার শো করছিল যে লাল কালার
কতগুলো আছে, হলুদ কালার কতগুলো আছে। তো যদি আপনার পসিবল হয় আপনি নেক্সাস যদি এরকম নিজে এরকম তৈরি করতে পারছেন না, এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন করা হয়, একটা সূত্র আছে। ওই সূত্র দিয়ে যদি করেন আপনার রিস্ক রেটিংটা দেখাবে, কোনো অনলাইন ওয়েবসাইটে রিস্ক রেটিংটা দেখায়। যদি সেটা পসিবল না হয় আপনি জাস্ট আপনার নেক্সাসে যে গ্রাফটা এসেছিল ওটাও এখানে উল্লেখ করে দিতে পারেন। মূল কথা মানে একটা কালারফুল করে একটা ওভারঅল রিস্ক রেটিং একটা এখানে উল্লেখ করে দিতে হবে। তাতে করে হবে কি, সে অন্তত এতটুকু দেখে বুঝতে পারবে যে হ্যাঁ আমার প্রতিষ্ঠান আসলেই একটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে বা একটা ঝামেলার ভিতর পড়তে পারে। ঠিক আছে? তো এটা গেল একটা বিষয়। এরপর দিকে যদি আমি যাই, এখানে আমাকে প্রায়োরিটাইজ রিকমেন্ডেশন এই জিনিসটা এখানে উল্লেখ করতে হচ্ছে। আপনাদের পিডিএফটা দিয়ে দিব, আপনারা পুরোটা আবার পড়ে নেবেন। আমার বুঝেন তো, স্ক্রিন শেয়ার দিয়ে করতে গেলে বারবার ছোট বড় করা লাগছে, এটা একটু অসুবিধা লাগতে পারে। যাই হোক, যেটা পরের যে পয়েন্টটা, এখানে আবার আরেকটা বিষয়, আমি এইরকম রিপোর্ট স্যাম্পল দেখাচ্ছি বলে আপনাকে হুবহু এরকমই লিখতে হবে সেরকম কিন্তু বিষয় না। এখানে দেখুন আমাদের রিপোর্ট স্যাম্পলটা মাত্র 25 পেজের। কখনো কখনো এই রিপোর্টের স্যাম্পল মানে রিপোর্ট 50-60 পেজেরও চলে যায়। আমি কতজন দেখেছি ইউএস এর কয়েকজন জব করছে, তাদেরকে এরকম জিজ্ঞেস করছিলাম যে আপনাদের রিপোর্ট কেমন সাইজ হতে পারে। তো তারা বললো যে ইউজুয়ালি আমি এক্সামের সময় যখন অ্যাটেন্ড করেছিলাম, এক্সামের রিপোর্ট লিখতে গিয়ে আমার 70-80 পেজ লেগে গিয়েছিল, কিন্তু ওয়ার্ক লাইফে যখন রিপোর্ট গুলো করি তখন নর্মালি ওগুলো 40-50-60 পেজ এরকম লেগে যায়, পুরোটাই আপনার লিখতে হবে। তো ওখানেও বিষয় যে স্যাম্পল ভিন্ন হতে পারে। যেমন আমার এখানে আমি প্রায়োরিটাইজ রিকমেন্ডেশন বলছি, মানে আপনাকেও এটাই লিখতে হবে তা না। আপনার যদি আর কোনো স্যাম্পল দেখে ভালো লাগে বা আপনার এফেক্টিভ মনে হয়, আপনি সেটা দিয়েও সেটা ফলো করেও কপি করতে পারেন বা লিখতে পারেন। ঠিক আছে? তবে যেটা আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি লিখছি এক্সিকিউটিভের জন্য, সে আমার টেকনিক্যাল জিনিস বুঝে না, তাকে বোঝানোর জন্য আমাকে একটা গ্রাফ, একটা ওভারভিউ রাখতে হবে, একটা কালার কোড দিয়ে কিছু একটা আমার আইডিয়া তাকে দিতে হবে, এবং একটু রিকমেন্ডেশন যদি থাকে সেটা আমার এদিকে সাজেস্ট করে দিতে হবে। কেন? কারণ যেটা দেখেন, তাকে তো বলতে হবে যে আপনার এটা ঝুঁকিতে আছে, আপনি কিভাবে ঠিক করবেন সেটা কিছু সাজেশন আপনাকে উল্লেখ করতে হবে, না হলে সে কিন্তু নেক্সট কোনো স্টেপ নিতে পারবে না বা বুঝতে পারবে না। তো আপনার মাথায় বা এমন কোশ্চেন আসতে পারে যে আমরা তো এখন বিগিনার, আমি কিভাবে তাকে ডিফেন্সের জন্য এই জিনিসগুলো বলবো বা বুঝাতে পারবো। তো প্রথম কথা, এটা যদি আপনি মনে করুন সিভি আমরা যেগুলো পেয়ে থাকি, হ্যাঁ ওই সিভি রিলেটেড ওই ওয়েব পেজে গেলেই, আপনারা যারা প্র্যাকটিস করেছেন বাসায় তারা দেখেছেন যে সিভির পেজে গেলেই ওটা রিলেটেড আরো কিছু ব্লগ পোস্ট থাকে। সেই ব্লগ পোস্ট গুলোতে তারা বর্ণনা করে থাকে যে কিভাবে ডিফেন্স নেওয়া যায় ওই সিভি যদি থাকে। আর যদি সিভি না পান, সাপোজ আপনি পাসওয়ার্ড অ্যাটাক দিয়েছিলেন, হ্যাঁ এটা আপনি নর্মাল পাসওয়ার্ড অ্যাটাক যদি বুঝে থাকেন যে পাসওয়ার্ড অ্যাটাকে কি হয়, আমাদের পাসওয়ার্ড যদি খুব বড় হয় সেক্ষেত্রে আমরা অ্যাটাক দিয়ে কিন্তু সহজে কিছু করতে পারি না। যদি পাসওয়ার্ড ছোট হয়, ইজি গেস করা পাসওয়ার্ড হয়, সেগুলো আমরা সহজে হ্যাক করে ফেলতে পারি। এটা আপনার নর্মাল কনসেপ্ট থেকে বলতে পারেন। যদি সিভিও না পান, নর্মাল কনসেপ্টও যদি না খাটে যে এটা কি আমি সাজেশন দিব, আপনি সহজ চিন্তা, আপনি মনে করুন এই ব্লু ইটারনাল ব্লু ভুলনারেবিলিটি এটা লিখে একটা গুগলে সার্চ দেন যে এটার ডিফেন্স কি হতে পারে বা মিটিগেশন কিভাবে করতে পারেন। ওখান থেকে জাস্ট আপনি স্টাডি করে একটা দুইটা পয়েন্ট এখানে উল্লেখ করে দিলেন। ঠিক আছে? যেমন এখানে বলেছে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ফর এভরি এমপ্লয়ি, এটাও আপনি সেখানে সাজেস্ট করে দিতে পারেন। রিকমেন্ডেশন গুলো আহ ভালো কাজে একটা ইম্প্যাক্ট ফেলে ওই প্রতিষ্ঠানের ব্যক্তিকে বোঝার জন্য। গেল। এরপরে আপনি যদি চান, এরপরে হচ্ছে কি আমাদের টেকনিক্যাল যে সেকশনটা, ঠিক আছে? টেকনিক্যাল সেকশন গুলোতে আমরা যদি একটু খেয়াল করি, যে এখানে আমাকে একদম পুরো আহ, পুরো এ টু জেড যা যা করেছি সব এখানে উল্লেখ থাকতে হবে। সে যে এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করেছে, ফোন ফিশিং, এগুলো সে কি এখানে উল্লেখ করে দিয়েছে। কারণ আম, আপনি যখন সিকিউরিটি টেস্ট শুরু করবেন তার আগেই কিন্তু আপনাকে রুলস অফ এঙ্গেজমেন্ট নামে একটা বিষয় আছে, সেখানে আপনাকে মেনশন করে দেওয়া হবে, বা আপনার ফ্রিল্যান্সিং কাজে অনেকে এটা মেনশন নাও করতে পারে, নিজেই আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে যে আমি কোন কোন কাজগুলো করতে অথরাইজড। এবং আরেকটা বিষয় আপনারা একটু খেয়াল রাখবেন, অনেকেই এটা খেয়াল করে না, সরাসরি হ্যাক করতে চলে যায়, যে
যে ব্যক্তি এসে আপনাকে বলছে আপনি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এরকম একটু করে দেন, একজনের ফোন ফিশিং করেন, বা অমুক একটা আমার ওয়েব সার্ভার আছে আপনি একটু হ্যাক করে দেন। হ্যাঁ, খালি বললে, মুখে বললে আপনি সেটাতে সিকিউরিটি টেস্ট করতে যাবেন না। আপনি ট্রাই করবেন, তার কাছে জিজ্ঞেস করা যে ওটা অ্যাকচুয়ালি আপনার অথরাইজড কিনা, সেটার কোনো প্রমাণ বা কোনো ডকুমেন্টস আমাদেরকে দেখান। না হলে যেটা হয়, একে তো বাংলাদেশে একটু তুলনামূলক কম ঝামেলা পড়বেন, দেশের বাইরে যদি থাকেন কান্ট্রি লতে আপনাকে কিন্তু ক্যাচ করতে পারে। সেকেন্ড যেটা জিনিস, এরকম ইলিগাল কাজ বেশি বেশি করলে আপনার কিন্তু ফ্রিল্যান্সিং সাইট যেগুলো আছে, আপওয়ার্ক বলুন বা ফাইবার বলুন, ওখান থেকে আপনাকে ব্যান করে দিবে, আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিবে। ঠিক আছে, এরকম ইলিগাল কাজ করা যাবে না, যতটা সম্ভব আমাদের ইথিক্যাল ওয়েতে চিন্তা করতে হবে। ঠিক আছে, গেল। তো যেটা হচ্ছে যে আমি টেস্ট স্কোপে কি কি ছিল সেটা একটা সামারি। এটা এই নিচের যে সেকশনটা, এটা আমাদের বুঝিয়ে বলি একটু, যে কি কি অ্যাকশন সে এখানে নিয়েছিল ইন্টারনাল নেটওয়ার্ক। সে যখন স্ক্যান দিয়েছে, সে এখানে কি কি সিভি পেয়েছে সেটা উল্লেখ করেছে। পাশাপাশি এই দেখুন, এই যে মেটাস্প্লয়েড যে রান দিয়েছিল সেটার স্ক্রিনশট দেখুন। এখানে স্ক্রিনশটটা নিয়ে পুরোটা এখানে পেস্ট করে দিয়েছে বা শো করছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমি বলেছিলাম যে আপনি হ্যাক করতে পেরেছেন, খালি এটা মুখে বললেই কিন্তু আপনার ক্লায়েন্ট বিশ্বাস করবে না, তাকে একটা প্রমাণ বা কিছু শো করতে হবে। এবং প্রতি স্টেপে সে কি কি করেছে, কোন আইপি অ্যাড্রেস এবং কি কমান্ড দিয়েছে, এই টাইপের তথ্যগুলো কি আমার এখানে রাখতে হচ্ছে বা শো করতে হচ্ছে। আর আরেকটা বিষয়, এখানে দেখুন কতগুলো আপনার ব্লুর করা বা ঢেকে দেয়া। এই জিনিসটা কেন, এটাও আপনারা ট্রাই করবেন যে আপনি কোনো সেনসিটিভ ইনফরমেশন মনে করুন হ্যাক করে নিতে পেরেছেন, মনে করুন এসকিউএল ইনজেকশন দিয়ে এই ডাটাবেজের সার্ভার পাসওয়ার্ড টাসওয়ার্ড এরকম নিয়েছেন, আপনি সেটার রিপোর্টই সাবমিট করছেন। তারপরেও সেখানে এটা ব্লুর করে দিবেন। যদি তথ্য সেনসিটিভ তথ্য দেখায়, তাতে হয় কি, প্রফেশনাল একটা এথিক্স, যে আপনি হ্যাক করেছেন ঠিক আছে, তারপরেও এটা একদম পাবলিকলি অ্যাভেলেবল করে দিচ্ছেন না, কারণ এই রিপোর্টটা কিন্তু আরো কিছু মানুষ দেখবে বা পড়বে, জানবে। ঠিক আছে, এই একটা জিনিস আমাদের কাজে লাগবে। এবং প্রতি স্টেপের স্ক্রিনশট আমরা রাখবো, এবং স্ক্রিনশট গুলোও প্রিসাইজ করে রাখার চেষ্টা করবো। অনেকেই আছে একদম ফুল স্ক্রিন একবারে স্ক্রিনশট নিয়ে সেটা দিয়ে দেন, না সেটা দরকার নেই, দেখতে খারাপ দেখা যায়। আপনি প্রফেশনাল কাজ করছেন, যতটুক জায়গায় আপনি কমান্ড রান করেছেন বা যতটুকু আউটপুট এসেছে অতটুকুর একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। গেল, আপনি কি কি তথ্য পেয়েছিলেন, কোন স্টেপে কি হ্যাক করেছিলেন, সবগুলো তথ্যই কি দেখুন এখানে রাখতে হচ্ছে। আমি কি কি আইপি অ্যাড্রেস পেয়েছিলাম ইন্টারনাল, সেটা লিস্ট এখানে দেয়া। এটা জাস্ট এক্সাম্পল, তাদের নিজস্ব সার্ভারেই তারা হ্যাক করে আপনাদের জন্য এক্সাম্পল রিপোর্টটা তৈরি করেছে, এটাই আমি দেখাচ্ছি। এরপরে দেখুন এই যে এনম্যাপ স্ক্যান যেটা করেছিল, সেই পুরো স্ক্যানের রেজাল্টটাই কি আমার এখানে দেয়া বা শো করেছে। আপনাদেরও কি এই কাজটা করতে হবে। তবে এখানে কালার আলাদা কেন আসছে, ওই এনম্যাপের একটা গ্রাফিক্যাল ভার্সন আছে, সেটা হচ্ছে জেন ম্যাপ। এই রিপোর্ট লেখার সময় তারা জেন ম্যাপ ব্যবহার করেছিল, চাইলে আপনি ওটা ইউজ করতে পারেন, বা এনম্যাপের টার্মিনাল যেটা আমরা ইউজ করি ওটাও এনাফ। তবে ওই স্ক্যানের আউটপুট গুলো আপনার এখানে শো করতে হবে বা ভিজিট দেখাতে হবে একটা প্রমাণ। এরপর আপনি কি ভুলনারেবিলিটি পেয়েছেন, সেটা অ্যাকচুয়ালি কিভাবে এক্সপ্লয়েট করেছেন, এই জিনিসটা আপনাদের মেনশন করতে হবে। আর এখানে যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেটা করেছিল, এটা মেনশন করেছে এখানে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন যে প্রতি স্টেপে স্টেপে কোন আইপি অ্যাড্রেসে কি করেছিল এবং কি টাইপের ইনফরমেশন পেয়েছিল, সব আমাদের ডিটেইলস এখানে বর্ণনা করে দিতে হবে বা রেখে দিতে হবে। এতে হবে কি, পরবর্তীতে যদি আপনার লিগ্যাল কোনো ইস্যুতেও পড়েন, আপনি এই রিপোর্টটাও আপনার তখন একটা হেল্পফুল হবে বা সহায়ক হবে। কারণ কি, যে আমাকে সে বলে দিয়েছিল এতটুকু জায়গায় সিকিউরিটি টেস্ট করতে, এবং আমি শুধু সেই জায়গাগুলোতেই সিকিউরিটি টেস্ট করেছি। আমাকে হ্যালো, হ্যাঁ, তো সাপোজ আপনাকে অনুমতি দেয়নি সেই ইন্টারনাল নেটওয়ার্কের সিকিউরিটি টেস্ট করতে, জাস্ট এক্সটার্নাল ওয়েব সার্ভার যেটা আছে ওটার সিকিউরিটি টেস্টের অনুমতি দিয়েছিল। আপনি সেখানে হ্যাক করলেন, কিন্তু ম্যালিশিয়াস পারপাসে বা কোনো কারণে আপনি ইন্টারনাল নেটওয়ার্কেও যদি এরকম হ্যাক করে ফেলেন, আপনি কিন্তু লিগ্যাল ইস্যুতে ফেসে যাবেন। এবং রিপোর্টে মেনশন যদি না করেন, আপনি মেনশন করেননি, আবার হ্যাক করেছেন, মানে কি ম্যালিশিয়াস পারপাস,
আচ্ছা আচ্ছা, আমি যেখানে 23 বা 24 পেজে আমি তেমন কিছু বলিনি। আমার জুম থেকে যখনই অ্যালার্ট দিল যে নেটওয়ার্ক আনস্টেবল বা নেটওয়ার্ক স্লো করছে, আমি তখনই থেমে গিয়েছিলাম যে নেটওয়ার্কটা স্টেবল হোক তারপর বলছি। ঠিক আছে, তো এই সেকশনটা কি হবে, পরবর্তীতে এখানেও আপনাকে একটা মোটামুটি একটা কনক্লুশন লিখতে হবে বা বুঝিয়ে বলে দিতে হবে যে আমি এরকম হ্যাক করে যেটা পেয়েছি, আপনার মেথোডোলজি, টার্মিনোলজি জিনিসগুলো এখানে সব উল্লেখ করে দিতে হবে। এবং লাস্টে রেফারেন্স যদি চান দিতে পারেন, রেমেডিয়েশন যদি চান, রেমেডিয়েশন তো একবার এক্সিকিউটিভ সামারিতে উল্লেখ করেছেন। যদি আরো ডিটেইলস কিছু বর্ণনা থাকে যে আপনি ওয়েব অ্যাপ্লিকেশনে আপনি জাভা স্ক্রিপ্ট রান করতে দিচ্ছেন বা এইচটিএমএল রান করতে দিচ্ছেন, এটার জন্য আপনার ওখানে ভুলনারেবল হচ্ছে, আমি এক্সএসএস ইনজেকশন দিতে পারছি, এরকম ইস্যু যদি থাকে আপনি এখানে কিছু রেমেডিয়েশন বর্ণনা করে দিতে পারেন শেষের দিকে, বা ওই ভুলনারেবিলিটি যেখানে লিখেছেন তার শেষের দিকে, যে আপনি ওটা অফ করে দেন বা ওখানে একটু প্রপার স্যানিটাইজেশন ইমপ্লিমেন্ট করুন। ঠিক আছে, তো আপনার দেখে রিপোর্টটা দেখে একটু বোরিং লাগছে বা ভয় লাগছে যে এত কিছু কিভাবে লিখবো, বাস্তবতা এটাই যে আপনার প্রফেশনাল পেনেট্রেশন টেস্টিং যেগুলো হয় সেই কাজ করতে গেলে আপনাকে এরকম সুন্দর গুছিয়ে পুরো রিপোর্টটা উল্লেখ করতে হবে বা দেখাতে হবে। এন্ট্রি লেভেলে কিছু কিছু মানুষ এরকম আপনার সাইবার সিকিউরিটি জব দিবে, সেখানে গেলেও দেখবেন যে আপনাকে শুধুই আগে খালি রিপোর্ট লিখতে দিবে। কারণ একটু বোরিং কাজ আসলে, মানে এতখানি লেখা প্রতি স্টেপে কি করেছেন, প্রথম দিকে একটু বোরিং লাগতে পারে, তবে কিছু করার নেই। যদি ভালো একটা আউটপুট পেতে চান, আপনাকে এই বোরিং কাজেও কি এফোর্ট দেওয়া লাগবে। ঠিক আছে, এটা গেল আমাদের পেনেট্রেশন টেস্টিং যে কাজগুলো দিবে বা মনে করুন স্ক্যানিং এর যে কাজগুলো দিল, সেটার আমাদের আউটপুট রিপোর্টটা কিভাবে লিখবো। তো এরপরে যেটা সেকশন, এখন আমি একটু আমার বাগবাউন্টি সাইটে লগ ইন করে নিই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে যে এই সাইটগুলো এখানে কিভাবে আপনি কাজ খুঁজবেন বা ভালো করবেন, দেন আমি দেখাই যে আপনার রিপোর্টটা কিভাবে লিখতে হয়। ঠিক আছে, আমি লগ ইন করে নিচ্ছি একটু। হ্যাঁ রফিক ভাই, আপনার যেটা যে বিজনেসম্যান বা ওই এক্সিকিউটিভ পোর্শন আছে, সে কিন্তু পুরো রিপোর্ট পড়তে আসবে না। এই জন্য আমি বারবার বলছি যে এক্সিকিউটিভ সামারিটা গুরুত্বপূর্ণ। সে প্রথমে শুধু এক্সিকিউটিভ সামারিটা পড়েই রেখে দিবে, আর যদি তার টেকনিক্যাল টিম থাকে সে ওখানে এটা ফরওয়ার্ড করে দিবে বা তাদের কাছে দিবে, তারা তখন ওই টেকনিক্যাল সেকশনটা পুরোটা পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে যে আপনি অ্যাকচুয়ালি কি কি ওয়েতে তাদের এই কম্পিউটারে প্রবেশ করেছেন, কিভাবে হ্যাক করেছেন, দেন তারা ওটার এগেইনস্টে কোনো ডিফেন্স নিবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একটা ভালো কথা বলেছেন জহির ভাই, যে হ্যাঁ আমি যেটা সাজেস্ট করি যে আপনি যখন সিকিউরিটি টেস্ট শুরু করেছেন, একদম প্রথম স্টেপ থেকেই একদম প্রথমে এনম্যাপ স্ক্যান দেওয়া থেকেই যদি আপনি মনে করুন ওই আপনাদের কি বলে চেরি ট্রি বা কোনো টুলসে যদি এরকম লিখে রাখতে শুরু করেন কি কি আউটপুট পেয়েছে, তখন দেখবেন লাস্টে রিপোর্ট লিখতে গিয়ে এত সময় দেওয়া লাগছে না বা আরো সহজে কাজটা করে ফেলতে পারছেন। ঠিক আছে, এটা ভালো একটা প্রসেস বা ভালো একটা মেথোডোলজি। তো যাই হোক, ওটা আমাদের কি হলো, পেনিট্রেশন টেস্টিং এর রিপোর্ট। এখন এটা শুধুই পেনিট্রেশন টেস্টিং এর হবে তা না, সোশ্যাল পেনিট্রেশন টেস্টিং এর ভিতরে কিন্তু এই স্ক্যানিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টাইপের যে কাজগুলো এগুলো পড়ে থাকে। এবং আপনার ফাইবারে বা অন্যান্য মার্কেট প্লেসে দেখবেন শুধু এই রিপোর্টটা লেখার জন্য কিন্তু তারা জিনিসটা খুব ভালো করে মেনশন করে। ফাইবারে আপনাদের দেখিয়েছিলাম একটা, বা আপনি নিজেও দেখতে পারেন যে আমি শুধু স্ক্যানই করবো না, একটা প্রফেশনাল রিপোর্ট আপনাকে দিব, স্ক্যান প্লাস প্রফেশনাল রিপোর্ট $300 $500 এরকম বলে থাকে। কিন্তু বুঝতেই পারছেন যে এটাও ভ্যালুয়েবল, এটা একটা আর্নিং এনে দিবে, তাই না? $400 পাচ্ছিলেন একটা রিপোর্টের জন্য, আরো $100 যদি পান এক্সট্রা, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বড় একটা অ্যামাউন্ট, বড় একটা টাকা। তো আমাদের প্রথম যে সাইটটাতে এসেছি, হ্যাকারওয়ান। হ্যাকারওয়ান শুধু যে হ্যাকারওয়ানই বাগ বাউন্টি সাইট তা না, এর বাদেও আরো বেশ কিছু বাগ বাউন্টি হান্টিং এরকম সাইট পাওয়া যায়, কিন্তু মূল কাহিনী সব জায়গায় একই রকম। কেমন যে তাদের পেজ গুলোতে
রফিক ভাই, যেটা হয় যে কোন কাজ আমি বেশি পাবো তার কোনো আসলে ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, আবার এক এক প্ল্যাটফর্মে এক এক রকম ওয়ে। যেমন আপওয়ার্কে আগেই কাজ দেয়া আছে, কাজ শো করছে, আপনি সেখানে গিয়ে আপনার মিট করতে হবে বা জানাতে হবে। freelancer.com যেটা, ওখানেও অনেকটা এরকম প্রসেস। আগেই জব যে একটা পোস্ট দিয়ে রাখে ফেসবুকের মতো, যার কারণে একদম টোটাল স্পেসিফিক ভাবে বলা সম্ভব না ঠিক এই টাইপের কাজই আপনি পাবেন। হ্যাঁ, তবে একটা বিষয় যে ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে বর্তমান সময়ে, মানুষ এই করোনা প্যান্ডেমিকের পরে আপনারা দেখেছেন যে প্রচুর পরিমাণ মানুষ অনলাইন বিজনেসে আসছে, এবং তাদের সবারই এরকম বিভিন্ন ই কমার্স সাইট বা অনলাইনে কেনা বেচার বা অ্যাপ্লিকেশন তৈরির একটা প্রবণতা দেখা দিয়েছে। তো এই রিলেটেড সিকিউরিটির কাজ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তার মানে এই না যে নেটওয়ার্ক হ্যাকিং এর ভাত নেই, আপনি বেকার হয়ে যাবেন, তাই না? দুইটারই আছে, তবে একটু বৃদ্ধি পেয়েছে, এটার গ্রোথটা বেশি পেয়েছে অ্যাপ্লিকেশন সিকিউরিটির ক্ষেত্রে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই বাগ বাউন্টি সাইট গুলোতে প্রায় সবগুলোরই আপনার ফাংশনালিটি একই রকম বা কাছাকাছি। তো সেখানে কি হয়, আপনার ফ্রিল্যান্সিং এ যেটা হচ্ছে, আপনার ক্লায়েন্ট যদি রাজি হয়, ক্লায়েন্টকে যদি আপনি সুন্দর মেসেজ দিয়ে ইমেল করে রাজি করাতে পারেন, সে যদি কাজ দেয় দেন আপনি কাজটা করতে পারবেন, তাই তো? বা অনেক সময় ক্লায়েন্ট আপনি নিজে ইনভাইট দিতে পারে, মানে মোটামুটি আগে একটা ক্লায়েন্টের সাথে বোঝাপড়া করতে হবে, হয় সেই ইনভাইট দিবে বা আপনি ইনভাইট দেন। তবে এই বাগ বাউন্টি সাইট গুলোর ডিফারেন্সটা হচ্ছে কি, এখানে এরকম ক্লায়েন্ট ধরাধরির কিছু নাই। আপনার একদম সিম্পলি তাদের ওয়েবসাইট যেটা আছে সেটা একটা লিস্ট এখানে তারা দিয়ে রেখেছে। হ্যাকার ওয়ানে এরকম লিস্ট দেওয়া আছে। আপনি যদি বাগ ক্রাউডে যান, এটা একটা জনপ্রিয় সাইট, এখানে এরকম প্রচুর প্রচুর মানুষ তাদের ওয়েবসাইট গুলো এখানে দিয়ে থাকে, শো করে থাকে। হ্যাকার ওয়ান আছে, আরেকটা আছে সিনেক। হ্যাঁ, সিনেকটা হচ্ছে কি একটু ডিফিকাল্ট। এখানে আপনার নর্মাল হ্যাকার ওয়ানে যে কেউ অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনার এনআইডি পাসওয়ার্ড না থাকলেও অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে সিনাকে যেটা হয়, আপনার সিকিউরিটি এখানে দিলে অ্যাকাউন্ট খুলতে গেলে আগে আপনার ইন্টারভিউ নিবে, ব্যাকগ্রাউন্ড চেক করবে, কয়েকটা ধাপে আপনার প্রসেসিং করবে ইনফরমেশন, করে তারপরে জয়েন করতে দেবে। জাস্ট জয়েন, কাজ আপনি তখনও পান নাই, জাস্ট জয়েন। তো এটা অ্যাডভান্স লেভেলের ওদের জন্য এই প্ল্যাটফর্মটা ভালো। বিগিনার হিসেবে আপনি এখানে সুযোগ পাবেন না। তবে এখানে সুযোগ পেলে একটা সুবিধা আছে, এখানে কাজগুলো পাওয়া যায় ভালো আর কি, মানে প্রচুর পরিমাণ কাজ পাবেন, বা অ্যামাউন্ট মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের টাকা পাবেন, আর প্রতিযোগিতা কিছুটা কমে আসে। হ্যাকারনের ক্ষেত্রে যেটা হয়, বা এই ওপেন প্ল্যাটফর্ম যেটা, আরেকটা আছে ইন্টিগ্রিটি, এটাও আমাদের বর্তমানে বেশ ভালো একটা প্ল্যাটফর্ম হয়ে উঠছে। এটা ইউরোপ বেসড, ইউরোপিয়ান বিভিন্ন প্রতিষ্ঠান তাদের এটা এখানে লিংক দিয়ে রাখছে। তো এগুলো হচ্ছে কি ওপেন, আপনার চাইলেই যে কেউ যেটা হচ্ছে যে আপনার লিংক কি বলে, লিস্ট একটা দেয়া আছে, যেমন টিন্ডারের কথা বলেছিলাম ক্লাসে, বা বিভিন্ন কোনো সাইট, ইন্টারনেট বাউন্টি, আমি যতই নিচে নামছি দেখুন বিভিন্ন সাইটের লিস্ট এখানে দেওয়া আছে। আমি জাস্ট monzo.com যদি এখানে ক্লিক করি, দেখুন সে এখানে তার বিস্তারিত সব পলিসি বা এই জিনিসগুলো এখানে উল্লেখ করে দিয়েই রেখেছে। আপনার কাজ কি, জাস্ট নিচে নামবেন, নিচে নেমে এই যে ইনস্কোপে কি কি আছে সেগুলোর ভুলনারেবিলিটি টেস্ট করা শুরু করবেন। হ্যাঁ রফিক ভাই, ওই যে আমরা skyrock.com জিনিসটার নিয়ে ঘাটাঘাটি করেছিলাম আমাদের পুরো সেকশনটাতেই, তো ওটা কিন্তু আমাদের এই বাগ বাউন্টি সাইট থেকেই না। আমরা ক্লাসে যেই কনসেপ্ট গুলো শিখেছি ওগুলোই আমরা এই জাস্ট সাইটে যাব, এনুমেরেট করব, এনুমেরেশন আমি আপনাদের ক্লাসে দেখেছি, ওটা নিয়ে আপনার সিকিউরিটি টেস্ট করা শুরু করতে হবে। এখানে স্পেশাল বা আলাদা তেমন কিছু নেই, কনসেপ্ট যেটা শিখেছেন সেগুলো অ্যাপ্লাই করতে হবে, নতুন কনসেপ্ট আরো শিখতে হবে। আমি সেটাও বলে দিব, আরো কিছু অ্যাডভাইস দিচ্ছি যে আপনি নিজেকে আরো ফার্দার অ্যাডভান্সের জন্য আরো কি কি টেকনিক করতে পারেন। তো এই ইনস্কোপে যাওয়ার আগে এই উপরের সেকশনটা বলে আসি। যখনই আপনি কোনো এইরকম টার্গেট নিয়ে সিকিউরিটি টেস্ট করতে যাবেন, অবশ্যই অবশ্যই উপরে তাদের পলিসি, টার্গেট এগুলো কি আছে এবং প্রসেস এবং গাইডলাইন যেগুলো আছে পুরোটা একদম খুব ঠান্ডা মাথায় পড়ে ফেলবেন। যদি আপনার ইংরেজি বুঝতে কষ্ট হয় তাহলে 2-3 বার করে পড়বেন। এখান থেকে পুরোটা কপি করা দরকার নেই, একটা একটা লাইন করে কপি করে নিয়ে গুগল ট্রান্সলেট করে দেন, তাও
ঠান্ডা মাথায় পড়ে আগে বুঝে নিবেন যে তারা কতটুকু আপনাকে অ্যালাউ করছে বা কি টাইপের জিনিস আপনাকে অ্যালাউ করছে। ঠিক আছে, যেমন এখানে তাদের এই প্রসেস বলেনি, কেউ কেউ আপনার এরকম একটা লিস্ট এখানে দিয়ে রাখে যে জাস্ট আপনি আহ, উম, সব ধরনের ভুলনারেবিলিটি রিপোর্ট করলেই তারা কি সেটা অ্যাকসেপ্ট করবে না। তারা মনে করে এরকম একটা লিস্ট দিয়ে রেখেছে যে এই ভুলনারেবিলিটি হলে বা এই টাইপের ভুলনারেবিলিটি হলে সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করবো না, আমরা আমাদের কাছে সেগুলো ভুলনারেবল না, অতএব ওগুলো রিপোর্ট করে অযথা সময় নষ্টের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরকম একটা জিনিসও কি তারা এখানে উল্লেখ করে থাকে। এই জন্য এই আগের লেখাগুলো পুরোটা ভালো মতো আগে পড়ে নিতে হবে, নাহলে কি হবে, কষ্ট করে আপনি সিকিউরিটি টেস্ট করলেন 2-3 দিন, আপনার সময়টাই বৃথা, টাইমটাই বৃথা, আপনি কোনো টাকা পয়সা পাবেন না। ঠিক আছে, আর এই যে প্রোগ্রামটা ওরা কোনো টাকা পয়সা প্রোভাইড করে না, তো ওটা বুঝবেন কিভাবে, যাচ্ছি তার আগে দেখুন ইনস্কোপ যেটা, এখানে আবার দুইটা জিনিস আছে। ইনস্কোপে দেখুন স্টার চিহ্ন যেটা দিয়েছে, স্টার মানে কি, আমার এই monzo.com এর যতগুলো সাবডোমেন আছে পুরোটাই আমাদের টার্গেট, আমি সবগুলোই ইনস্কোপ মানে আমি সবগুলোই সিকিউরিটি টেস্ট করতে পারবো। আর যখন আমার কোনো স্টার চিহ্ন দেওয়া থাকছে না, জাস্ট একটা ডোমেইন নাম লেখা, আমি কিন্তু তখন সব সাবডোমেইন ওখানে সার্চ দিব না। আমাদের ওয়েব এনুমেশন ক্লাসে আমরা দেখেছিলাম যে এমআস টুলসটা দিয়ে আমরা এরকম সার্চ দিতে পারি, ব্রুট ফোর্স করতে পারি, কিন্তু যদি আমার অনুমতি না থাকে আমি সেখানে কোনো স্ক্যান দিতে যাব না। ঠিক আছে, এখন বেশ কতগুলো ডোমেইন এখানে উল্লেখ করা আছে, আর দেখুন লাস্টে আউট অফ স্কোপ একটা ডোমেইন বলা আছে যে আপনি এই ডোমেইনটাতে কোনো রকম সিকিউরিটি টেস্ট করতে পারবেন না। গেল। তো এই টাকা পয়সা নিয়ে যেটা বলছিলাম, যে দেখুন এই বাম দিকে আপনার বেশ কতগুলো ফিল্টার মতো দেয়া আছে, আপনি যদি চান কোনো শুধু ডোমেইন গুলো সিকিউরিটি টেস্ট করতে চাচ্ছেন, সেটা এখানে মেনশন করে দিতে পারেন ফিল্টার হয়ে, সেগুলো এখানে শো করবে। আবার বাউন্টি অফার্স বাউন্টি এটা যদি সিলেক্ট করে দেন, আপনার যেগুলোতে শুধুই টাকা পয়সা দেয় সেই রিলেটেড প্রোগ্রামগুলো এখানে শো করবে। তবে এখানে একটা বিষয় আছে, আমি যদি কোনো একটা টাকা পয়সা দেয় একটাই যাই, এভারেজে মনে করুন $500 তারা দেয়, আমি এটাতেই যাই, যেটা হবে ওই যে একটু আগেও বলেছিলাম যে যদি আপনি বাংলাদেশে সরকারি চাকরি পাওয়া সহজ হবে যদি আপনি 2-3 বছর খালি এমসিকিউ মুখস্থ করেন, কিন্তু এই হ্যাকিং ফিল্ডে এসে ভালো কিছু করতে গেলে মারাত্মক রকম খাটতে হবে আপনাকে। কেন খাটতে হবে দেখুন, তারা এভারেজে $500 মতো এরকম অফার করে থাকে, টাকাটা খুব ভালো লোভনীয় একটা জিনিস। আবার এখানে দেখুন তারা একটা রেঞ্জ দিয়ে রেখেছে, আপনি যদি খুব ক্রিটিক্যাল ভয়ানক কোনো ভুলনারেবিলিটি দেখাতে পারেন, স্টোরড এক্সেসেস যদি দেখাতে পারেন বা এসকিউএল ইনজেকশনের মতো জিনিস দেখাতে পারেন, তারা $5,000-25,000 মতো তারা আপনাকে অফার করবে। আপনার 1 বছরের জন্য এরকম $5,000 পেয়ে গেলে সারা বছর আপনার কাজকর্ম করার দরকার নেই। হ্যাঁ, এরকম একটা বিষয় থাকে, টাকাগুলো দেখতে খুব লোভনীয় লাগছে, কিন্তু একটু কষ্ট করে যদি নিচে নামেন দেখতে পাবেন যে তারা এই পর্যন্ত কতগুলো রিপোর্ট পেয়েছে লাস্ট 90 দিনে, এই পর্যন্ত না, জাস্ট লাস্ট 90 দিনে, হতে পারে তারা এখানে আরো 6 মাস 1 বছর ধরে তারা তাদের টার্গেট এখানে দিয়ে রেখেছে। ঠিক আছে, জুলাই মাসে তারা দিয়েছে, বা কোনো কোনো টার্গেট আরো আগে থেকে তাদের ওয়েব অ্যাড্রেস এখানে দিয়ে রাখতে পারে। কাহিনী যেটা হয়েছে জাস্ট লাস্ট 90 দিনে 139টা রিপোর্ট তারা পেয়েছে, মানে আপনার এখানে কোন রকম স্ক্যান দেওয়ার আগেই আরো মনে করুন 139টা vulnerability পেয়ে মানুষ এখানে সাবমিট করে ফেলেছে, আপনি এখনো কাজ শুরুই করতে পারেননি, এবং লাস্ট পেয়েছে 18 দিন আগে। তা 139টা রিপোর্ট পেয়ে 69টা তারা ঠিক করে ফেলেছে, মানে vulnerability যেগুলো ছিল তার 69টাই ঠিক করা হয়ে গিয়েছে, এবং 42 জনকে তারা ধন্যবাদ জানিয়েছে, জাস্ট ধন্যবাদই জানিয়েছে 42 জন হ্যাকারকে। তার মানে বুঝুন যে কত শত মানুষ বা হাজার মানুষও হতে পারে তারা এরকম প্রতিনিয়ত তাদের এই সাইট গুলো হ্যাকিং এর চেষ্টা করে যাচ্ছে, মানে তুমুল একটা প্রতিযোগিতার একটা বিষয়। বিশেষ করে এই আমি যেটা দেখেছি এই করোনা প্যান্ডেমিকের পর থেকে ইন্ডিয়া এখন টপ নাম্বার 1-এ আছে এই সিকিউরিটি টেস্টিং সাইট গুলোতে। কেন? যে তাদের প্রচুর পরিমাণ মানুষ এরকম স্টুডেন্টরা, ইউটিউবে তো অনেক ভিডিও আছে এই রিলেটেড আপনি পাবেন, বা উডেমিতে বিভিন্ন কোর্স পাওয়া যায়, বিভিন্ন ক্র্যাক সফটওয়্যার পাওয়া যায়।
কাজগুলো কিন্তু ওদের জন্য করা ইজি। ওরা এরকম ইউটিউব ভিডিও দেখে ক্র্যাক সফটওয়্যার নামিয়ে মনে করুন এরকম স্ক্যান দেয়া বা সিকিউরিটি টেস্ট করার কাজ শুরু করছে। এক্সপার্ট মানুষও আছে ইন্ডিয়াতে, যে এক্সপার্ট মানুষ তা নেই তা না। বাংলাদেশের চেয়ে ইন্ডিয়া আরো অনেক হাই লেভেলের হাইলি প্রফেশনাল সিকিউরিটি এক্সপার্ট আছে। তো তারাও এরকম নিয়মিত কি করছে, সিকিউরিটি টেস্ট করছে। তো যার কারণে প্রথমত আপনার যদি বাসায় এনাফ প্র্যাকটিস না থাকে, আপনারা যদি স্টাডি না করেন, সেক্ষেত্রে শুধু এরকম টাকার অ্যামাউন্ট দেখে যেতে হবে, কখনো কাজ পাবেন না, কোনো টাকা পয়সা পাবেন না। আর দ্বিতীয়ত যেটা, আপনি যেহেতু অ্যাজ এ বিগিনার, আপনি বাসায় পড়াশোনা করেছেন বা এখনো করছেন, প্র্যাকটিস করছেন, আপনি কি করবেন, প্রথমেই এসে এই টাইপের টার্গেট গুলোতে সিকিউরিটি টেস্ট করতে যাবেন না। কেন? যেগুলোতে টাকা পয়সা দেয়া হয় না, দেখুন এগুলোতে ফাঁকা, সেগুলোতে গিয়ে আগে সিকিউরিটি টেস্টের চেষ্টা করবেন। কেন? যেগুলোতে টাকা দেওয়া হয়, সবাই টাকার প্রতি একটা লোভ থাকে, ওরা আগে গিয়ে এই সাইট গুলোর সিকিউরিটি টেস্ট করা শুরু করে, ওখানে প্রতিযোগিতা বেশি। তবে যেগুলোতে টাকা পয়সা দেওয়া হয় না, ওখানে তুলনামূলক প্রতিযোগিতা কম। এখানে দেখুন মেবি 5টা রিপোর্ট তারা সলভ করেছে, 5টা 8টা, যেগুলোতে দেখুন টাকা পয়সা দিচ্ছে, হ্যাঁ $300 করে দিচ্ছে, সেও 168টা রিপোর্ট সলভ করেছে। বুঝতে পারছেন যে অনেক বেশি প্রতিযোগিতা। তো বিগিনারদের জন্য সাজেশন কি, এই ফ্রি যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোতে সিকিউরিটি টেস্ট করা শুরু করুন। প্রথমত সিটিএফ চ্যালেঞ্জ, সেটা করতে হবে। আবার ওই ট্রাই হ্যাকনি, যেটা বলেছি, ট্রাই হ্যাকনি আছে, হ্যাক দ্য বক্স আছে, এরকম আরো অনেক অনেক প্ল্যাটফর্ম আছে যারা এরকম সিকিউরিটি প্রবলেম দিয়ে থাকে। সেই চ্যালেঞ্জ গুলো আপনাকে সলভ করতে হবে, খালি ক্লাস করে গেলে হবে না। আর আরেকটা বিষয় আছে, এই হ্যাকারওয়ানের একটা সুবিধা, যে হ্যাকারওয়ানের নিজস্ব সিটিএফ আছে, চ্যালেঞ্জ, সেগুলো যদি সলভ করেন, তবে তাদের এখানে একটা আরেকটা ফাংশনালিটি আছে, সেটা হচ্ছে প্রাইভেট প্রোগ্রাম। আপনি আহ, এখানে তো এগুলো তো পাবলিক প্রোগ্রাম, যে কেউ চাইলেই, এই মনে করুন ট্রেড রিপাবলিকের ওয়েবসাইট নাও, নিয়ে স্ক্যান দিয়ে হ্যাক করা শুরু করো, সেটা করতে পারবে। আরেকটা আছে প্রাইভেট প্রোগ্রাম, তাদের টার্গেট গুলো বা তাদের ডোমেইন নামগুলো কিন্তু এখানে এরকম অ্যাভেলেবল না বা সবাইকে শো করছে না। আপনি যদি স্কিল দেখাতে পারেন, কিভাবে দেখাবেন, হয় এই যে এইরকম পাবলিক প্রোগ্রাম হ্যাক করে করে যে লিডার বোর্ড যেটা আছে, এখানে কোনো একটা ভালো পজিশনে যেতে হবে, অথবা এই যে হ্যাকার ওয়ানের নিজস্ব যে সিটিএফ যেটা আছে, হ্যাকার ওয়ান সিটিএফ লিখে আপনি সার্চ দিলে এখানে চলে আসবে। হ্যাঁ, তো এইগুলোতে আপনি চ্যালেঞ্জ সলভ করলে, আমার এক স্টুডেন্টও কয়েকদিন আগে আম, এই মাসের শুরুর দিকে বা ওই মাসের শেষের দিকে এরকম একটা টাইমে এরকম প্রাইভেট প্রোগ্রামে কি ইনভাইট পেয়েছে। ওখানে কি মানে ওটাতে প্রতিযোগিতাটা কম, হয়তো আপনাকে সাথে আরো একজন বা দুইজন বা শুধুই আপনাকেই সেখানে ইনভাইট দিতে পারে। এখানে যেরকম অলরেডি এরকম 100-150 রিপোর্ট রিসলভ করে বসে আছে, প্রাইভেট প্রোগ্রামে সেরকম না, প্রতিযোগিতা কম। তো এটা একটা ভালো দিক। কিছু কিছু ওয়েবসাইট এরকম প্রাইভেট প্রোগ্রাম অফার করে থাকে, আপনি স্কিল দেখাতে পারলে বা লিডার বোর্ডে একটা ভালো পজিশন নিতে পারলে, সেক্ষেত্রে আপনার সম্ভাবনা থাকে প্রাইভেট প্রোগ্রামে ডাক পাওয়ার, তখন আপনার টাকা পয়সা পাওয়ার পসিবিলিটি বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আর আরেকটা বিষয়, না দুইটা বিষয়। প্রথমত, আপনার যেটা কাজে লাগবে, এই হ্যাকার ওয়ান বা বাকক্রাউড, সে জায়গাতে আপনার এই যে রিপোর্ট যেগুলো আমরা লিখি, বা আপনাদের এখনই দেখাবো রিপোর্ট কিভাবে লেখে। এই রিপোর্ট গুলো কিছু কিছু রিপোর্ট তারা অনলাইনে এরকম দেখুন পোস্ট আকারে পাবলিশ করে দিয়েছে। এটা আমাদের এখানে অ্যাক্টিভিটি সেকশনে দেখাচ্ছে। আমি জাস্ট যে কোনো একটা, এই যে আইডোর একটা দেখা যাচ্ছে, আমি এটা ক্লিক করি। সবাই যে একদম ফুল ডিসক্লোজ করবে তা না, কেউ কেউ সামারি ডিসক্লোজ করতে পারে, কেউ কেউ একদম পুরো প্রসেসটাই এখানে দিয়ে দিতে পারে। না, এখানে সে পুরোটা উল্লেখ করেনি, এখানে জাস্ট নামটা এখানে দেখা যাচ্ছে, আইডর একটা ভুলনারেবিলিটি পেয়েছিল। তো কি হয় এখানে, যদি আপনার পুরোটা এখানে উল্লেখ করে থাকে, আপনি এখানে রিয়েল লাইফে সে কিভাবে হ্যাক করেছিল, যেমন এই যে এটা করেছে সচিন কুমার নামের এক ব্যক্তি, সে তা এই টার্গেট ওয়েবসাইটটাকে কিভাবে আইডর ভুলনারেবিলিটি পেয়েছিল সেটা এখানে পুরোটা সে লিখে থাকে, বা পুরো রিপোর্টটা এখানে পাবলিশ করা থাকে। এটা ক্লোজ করা, এটা এখানে আপনি পাবেন না। তবে অন্যান্য গুলো আপনি সেখানে কি পড়ে দেখতে পারেন, বা এখানে এসে সার্চ দিতে পারেন যে আইডর ভুলনারেবিলিটি কি আছে। এটা কেন দেখাচ্ছি বা কেন বলছি, কারণ ক্লাসে আমরা কি একটা কনসেপ্ট নিয়েছি বা টেকনিক শিখেছি, এমনও হতে পারে এর বাইরেও কোনো টেকনিকে, এর বাইরেও কোনো ক্রিয়েটিভ কোনো ওয়েতে একটা মানুষ কোনো একটা ওয়েবসাইট এরকম হ্যাক করেছে। এই যে উবারের একটা আইডর দেখা যাচ্ছে, এটা যদি আমি দেই, ও এক্সপিএল, উনি আমাদের বাংলাদেশের এক ভাই, উনি উনি খুবই ভালো এই সিকিউরিটি টেস্ট করতে পারে এবং খুব ভালো র্যাঙ্কিং এ আছে, বাংলাদেশ থেকে টপ টপ লেভেলে গিয়েছিল মেবি কয়েকবার। এখন কত র্যাঙ্কিং এ জানি না, যাই হোক। তো এটাতে যদি দেখি, না এখানেও পুরোটা
পাবলিশ করে, তবে সে নিজে থেকে একটা রাইট আপ এখানে পাবলিশ করেছে যে সে কিভাবে এই আইডর উবারে ভুলনারেবিলিটিটা পেয়েছিল। এটার জন্য তাকে $2000 পুরস্কার দেওয়া হয়েছিল বা উবার থেকে দিয়েছিল। ঠিক আছে, তো এটাও একটা জিনিস যে আপনি এই ব্লগটা যদি পড়ে আসেন, আপনি একটা আইডিয়া পেলেন যে হ্যাঁ, এই উপায়েও সে উবারের একটা ভুলনারেবিলিটি পেয়েছিল। আপনি গিয়ে আবার উবারের সেই ভুলনারেবিলিটি পাবেন না, কারণ সেটা কি, উবার ঠিক করেছে, ঠিক করার পরেই তারপর অনলাইনে এটা কি পাবলিশ করতে দিয়েছে বা বলতে দিয়েছে। তবে ওই টেকনিকটা তো শিখে গেলেন, বা একটা ধারণা, তো নতুন একটা আইডিয়া তো পেয়ে গেলেন, এটা নিয়ে আপনি অন্য কোনো টার্গেটে অ্যাপ্লাই করতে পারেন, চেষ্টা করতে পারেন। ঠিক আছে, আইডিয়া শিখতে কোনো দোষ নেই, যত আইডিয়া শিখবেন তত ক্রিয়েটিভ চিন্তা আপনি করতে পারবেন। এটা আমি বলার দরকার বলে যাই, স্টুডেন্টরা খালি শুনে কিন্তু আসলে কোনো সময় এটা অ্যাপ্লাই করে না। ঠিক আছে, এটা একটা দুঃখের বিষয়, যে যার কারণে আপনাদের স্কিলে যে গ্যাপটা সেটা থেকেই যায়। আমি ক্লাসে কষ্ট করে বলে যাচ্ছি, গলা ব্যথা করে, কিন্তু দিন শেষে আপনাদের আউটপুট নেই, কারণ আপনারা এই এই হার্ড ওয়ার্ক গুলো করেন না। ঠিক আছে, তো এটা একটা সেকশন। এই হ্যাকারনে ওইটা আছে, বাগক্রাউড যেটা, ওই সাইট গুলোতেও এটা পাওয়া যায়। আবার আপনি চাইলে নরমালি যদি একটা সার্চ দেন বাগ বাউন্টি ডিসক্লোজার বা বাগ বাউন্টি রাইট আপ, হ্যাঁ, এটা লিখেও যদি আপনি সার্চ দেন অনেক অনেক এখানে সলিউশন পাবেন। বাগ বাউন্টি রাইট আপ, আমি মনে করুন এসকিউএল ইনজেকশন রাইট আপ বাগ বাউন্টি এরকম লিখেও যদি সার্চ দিই, বিভিন্ন সাইটে যে একটা পেন টেস্টার ল্যান্ড আছে, এখানে সে এরকম লিস্ট দিয়ে রেখেছে যে বিচিত্র মানুষ এই কিভাবে কিভাবে এই টাইপের ভুলনারেবিলিটি এক্সপ্লয়েট করেছিল, কোথায় পেয়েছিল, কিভাবে পেয়েছিল। যেমন এই একটা দেখা যাচ্ছে সামনে চলে আসলো হঠাৎ, অ্যাপলের একটা পেয়েছিল, $64,000 তাকে পুরস্কার দিয়েছিল। কিভাবে সেই কাজটা করেছে আপনি দেখে নেন, শিখে নেন। এগুলো কিন্তু এক প্রকার টিউটোরিয়াল মতো। ঠিক আছে, এগুলো ফ্রিতে তারা দিচ্ছে, অ্যাভেলেবল করে দিচ্ছে, যে আমি এইভাবে হ্যাক করেছিলাম, একটা টেকনিক শিখে নাও। তাই না, শিখতে তো দোষ নেই। কারণ আমি যেটা বারবার বলছি, এই হ্যাকিং জিনিসটা খুবই ডাইনামিক, প্রতিনিয়ত আপনাকে আপডেট হতে হবে। এক কোর্স করলেই যে আপনি একদম অ্যাডভান্স হ্যাকার সেরকম কোনো বিষয় না। লিংকের কোনো প্রয়োজন নেই রফিক ভাই, আপনি জাস্ট গুগল আছে, এখানে একটা সার্চ দিবেন, যদি আপনি আমার কথা বুঝে থাকেন সার্চ দিলেই আপনি আউটপুট পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমাদের রিপোর্ট সেকশনটাতে যাই আমরা। এই সাইট গুলোতে আমরা রিপোর্ট কিভাবে লিখবো বা কিভাবে রিপোর্ট সাবমিট করব, জাস্ট আপনি মনে করুন এটার কোন একটা ভুলনারেবিলিটি পেয়েছেন, এখানেই আপনার সরাসরি সাবমিট রিপোর্ট বাটন আছে। এখানে গেলেই আপনাকে হ্যাকার ওয়ানে আপনার অলরেডি ফরম্যাট করাই আছে, জাস্ট এখান থেকে আপনার লিখে কি কি পেয়েছেন এটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে করে দিলেই কাজ হয়ে যাবে। কিন্তু কোথায় কিভাবে কি লিখবেন এরকম ফরম্যাট থাকলেও আপনি কি পারবেন না, যদি প্রফেশনাল কনসেপ্ট গুলো আপনার জানা না থাকে। ঠিক আছে, আবার অনেক সাইট আছে যাদের এই হ্যাকার ওয়ানে বা এরকম বাগ বাউন্টি প্ল্যাটফর্মে তারা তাদের নাম দিয়ে রাখে না। যেমন মাইক্রোসফট যেটা, হ্যাঁ, বা অ্যাপল যেটা, তাদের কিন্তু এরকম অনলাইন প্ল্যাটফর্মে তাদের বলা নেই, তাদের নিজস্ব ওয়েবসাইটে তারা উল্লেখ করে থাকে মাইক্রোসফটের বাগ বাউন্টি প্রোগ্রাম। এটা হ্যাকার ওয়ানে পাবেন না বা বাকরনে পাবেন না, এরকম প্রতিষ্ঠানে থাকতে পারে। তো তাদের কাছে আপনি কিভাবে রিপোর্ট লিখবেন, তাদের তো এরকম আপনি রেডিমেড সাবমিট রিপোর্ট বাটন পাচ্ছেন না, তাই না। প্রতিষ্ঠান যদি এরকম থেকে থাকে, এখানেও দেখুন কোন প্রোগ্রামে আপনি কোথায় কোথায় হ্যাক করতে পারবেন মাইক্রোসফটের, সেটা এখানে উল্লেখ আছে, বলা আছে। তো আপনি এই জন্যই আমাদের পুরো প্রসেসটা বা সিস্টেমটা একটু জেনে নিব, যে রিপোর্টটা কিভাবে লিখতে হয় বাগ বাউন্টির ক্ষেত্রে। এই রিপোর্টটা আরো ছোট হয় বা খুব প্রেসিয়াস, কারণ এটা তো আমাকে ফুল সিকিউরিটি টেস্ট করতে দেয় নাই, তাই না। আমাকে একদম নেটওয়ার্ক ধরে তার যতগুলো কি বলে টার্গেট আছে, সার্ভার আছে, সবগুলো একবারে সিকিউরিটি টেস্ট করতে দেয় না। আমি স্পেসিফিক কোন একটা ভুলনারেবিলিটি পেয়েছি তার কোনো একটা টার্গেটে, সেটা আমি এখানে উল্লেখ করব বা বলবো। ঠিক আছে, তো এই কাজটা কিভাবে করতে পারি, আমাকে প্রথমেই আমাদের রিপোর্টে যে সেকশন গুলো থাকতে হবে আমি এখানে লিখে দিচ্ছি। পসিবল হলে অবশ্যই আপনারা কি করবেন, বাসায় একটা নোট করে রাখবেন জিনিসটা, না হলে পরবর্তীতে ভুলে যাবেন বা পাবেন না। পার্সোনাল নোট করে রাখাটা বেটার। তো প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটা হচ্ছে টাইটেল। আমি এক্সাম্পল কতগুলো একটু দেখাবো, আপনারা ক্লাস টাইম ওভার হলেও একটু টাইম সাথে থাকবেন, এক্সাম্পল গুলো দেখলে আরো আইডিয়া পাবেন। আমি জাস্ট আগে প্রসেসটা একটু বলে নিই, যে প্রথম যে সেকশনটা, এখানে আপনাকে একটা টাইটেল বর্ণনা করতে হবে। একটা রিপোর্ট লিখতে গিয়েছেন, সিম্পল এক পেজ বা 2 পেজের বা একটা সিম্পল ভুলনারেবিলিটি রিপোর্ট, সেটা অবশ্যই
সিম্পলও হতে হবে আবার প্রফেশনালও হতে হবে। ঠিক আছে, আপনি যদি এরকম লেখেন হেই ফাউন্ড অ্যান এক্সেসেস চেক আউট নাও, হ্যাঁ এরকম একটা জিনিস যদি লেখেন, আপনি নিজেই একবার চিন্তা করুন তো যে এটা কিভাবে লিখেছেন। এটা মানে হতে পারে এটা ইউটিউব ভিডিওর জন্য ভালো, ইউটিউবে যে বা ফেসবুকে ভিডিওতে চমকপ্রদ কিছু শিরোনাম দেয় যে দেখুন কি হয়ে গেল, দেখুন কি করে ফেললো, হ্যাঁ তো ওগুলো ওই ভিডিওর জন্য ঠিক আছে, কিন্তু এখানে আপনি মার্কেটিং করতে আসেননি, এখানে একটা প্রফেশনাল একটা কর্পোরেট একটা অফিসে আপনি রিপোর্ট দিচ্ছেন। এই টাইপের জিনিসগুলো লেখা যাবে না। আপনি এখানে আবার একদম সিম্পল যদি এরকম লিখে দেন এক্সএসএস ইনজেকশন, হ্যাঁ এরকম লিখে দিলেও কাজ হবে না। অবশ্যই টাইটেলটা প্রফেশনাল লিখতে হবে। আপনি চাইলে এখানে কি টাইপ ভুলারবিলিটি পেয়েছেন, এক্সেসেস, আচ্ছা জুমেরই একটা সমস্যা, আগেরটা এডিট করা যায় না, চলে যায় কি টাইটেল এক্সএসএস ইনজেকশন, মনে করুন ইনজেকশন অ্যাট টেস্ট ডট মনজো ডট কম, আমরা এরকম মনে করুন একটা সাইটে পেয়েছি, জাস্ট ওখানে নামটা যদি আমি লিখে দিই যে ওরকম একটা সাইটে আমি এক্সএসএস ইনজেকশন পেয়েছি, বা এই একদম সিম্পল একটা টাইটেল দিলাম, সিম্পল হলেও একটু প্রফেশনাল যাতে থাকে, হ্যাঁ গেল। এরপর যে সেকশনটা এটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন সেকশন। আপনি চাইলে এটা ইন্ট্রোডাকশন নাম দিয়ে লিখতেও পারেন বা ইন্ট্রোডাকশন নাম না লিখে সরাসরি শুরু করতে পারেন। সেটা কি যে আপনি যে এক্সারসাইজ পেয়েছেন সেটা একটা মানে সারাংশ বা একটা ওভারঅল একটা আইডিয়া না। ইউআরএল আবির ভাই আগে এখানে ইউআরএল না, আমাদের ইউআরএল পরে, ঠিক আছে আমরা ইউআরএল পরে দিচ্ছি। আপনার এই যে সেকশনটা এটা ইন্ট্রোডাকশন বা ডেসক্রিপশন বলতে পারেন বা বর্ণনা, মানে একটা শুরুর একটা বর্ণনা এখানে দিতে হবে যে আপনি কি ভুলনারেবিলিটি পেয়েছেন বা কেমন জিনিসটা কি। এক্সএসএস ইনজেকশন, এক্সএসএস তো অনেক জনপ্রিয় একটা নাম। এখন আপনি কোন একটা ভুলনারেবিলিটি পেলেন যেটার নাম হচ্ছে গিয়ে ডিএনএস ক্যাশে পয়জনিং, মনে করেন আনকমন কোন একটা নাম বা এর চেয়েও আনকমন কোন নাম হতে পারে। আপনি জাস্ট এটা মেনশন করলেই কিন্তু ওখানে যে রিপোর্ট করতে সে নাও বুঝতে পারে। এই জন্য হালকা একটু বর্ণনা এখানে দিয়ে দিবেন যে অমুক সাইটে আপনার এক্সএসএস ইনজেকশন একটা পাওয়া গিয়েছে, একটা ওভারঅল একটা ছোট, এটা যে একদম বড় হতে হবে 5-7 লাইন বা বড় প্যারাগ্রাফ হতে হবে এমনও না, ছোট্ট একটু সারাংশ বা একটু বর্ণনা করলেন বা কি টাইপের ভুলনারেবিলিটি পেয়েছেন এটা। আবার এটার কি কি কারণ হতে পারে, হ্যাঁ এক্সএসএস এর ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা এইচটিএমএল এক্সিকিউট করতে পারি বা জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট করতে পারি, এটা একটা কারণ হতে পারে। এসকিউএল এর ক্ষেত্রে আমরা কি দেখি যে আমাদের ডাটাটা স্যানিটাইজ হয় না, হ্যাঁ ডাটা স্যানিটাইজ না হলে এরকম ছোটখাটো একটু তথ্য দিয়ে একটা ইন্ট্রোডাকশন শুরু করবেন বা একটা বর্ণনা আপনি এখানে শুরু করে দিলেন কেমন। এরপর যে সেকশনটা আমি আরেকটা বিষয় যে এখানে কেউ কেউ 4টা-5টা স্টেপ বলে থাকে, কেউ কেউ আরো স্টেপ বড় করে থাকে, মানে এটা ডিপেন্ড করে। বা আপনি চাইলে মানে আপনি প্রফেশনাল ভাবে উপস্থাপন করতে পারলে পয়েন্ট 1-2টা কম হলেও আপনি প্রয়োজন অনুসারে কম বেশি করতে পারেন, ঠিক আছে। তো ইন্ট্রোডাকশন তো গেল, আপনি একটা আইডিয়া দিলেন ওভারঅল। এরপর যেটা আপনার রিপ্রোডাকশন, যেটা এটা উল্লেখ করাটা জরুরি। কেন? আপনি যে ওই ব্যক্তিকে বললেন যে ভাই আপনার এক্সেসিভ ইনজেকশন আছে, সেটা আপনি শুধু মুখে বললেও হচ্ছে না, আমরা প্রমাণ তো দেখাবো, কিন্তু সে নিজেও যাতে আমার মতো করেই এই সিকিউরিটি ভুলনারেবিলিটিটা বের করতে পারে, নিজেও যাতে একবার টেস্ট করতে পারে, সেই পদ্ধতিটা আমার এখানে বলে দিতে হবে। যে সাপোজ আমি এখানে বলছিলাম যে আপনি অমুক ওয়েবসাইটে যাবেন, টেস্ট ডট ওই ওয়েবসাইটে যাবেন, গিয়ে ওটা সার্চ ফিল্ড যেটা আছে সেখানে এই এরকম একটা রান দিবেন, মনে করুন স্ক্রিপ্ট অ্যালার্ট, ঠিক আছে এরকম রান দিবেন। এবং অবশ্যই সেখানে আপনি ফায়ারফক্স ব্রাউজার ইউজ করেন বা এরকম কিছু একটা মেনশন করে দিতে হবে। এই জিনিসটা কেন বললাম 3 নাম্বার পয়েন্টের, কিছু কিছু ভুলনারেবিলিটি কিন্তু আপনার ব্রাউজারের উপর ডিপেন্ড করে বা সফটওয়্যারের উপরে ডিপেন্ড করে। যেমন এই এক্সএসএস ইনজেকশনটা, এটা আমরা যে অ্যালার্ট ফাংশনটা দেখেছি, হ্যাঁ এটা কিন্তু আমাদের ক্রোম ব্রাউজার যেটা আছে সে কিন্তু এখন বর্তমানে সাপোর্ট করে না। এই 2021 সালের আপডেটে এই অ্যালার্ট ফাংশনটা সে ক্লোজ করে দিয়েছে, আপনি এটা এক্সিকিউট করতে পারবেন না। এর বদলে আপনার সেখানে প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে, হ্যাঁ। তো এরকম কিছু ইস্যু থাকে, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার ও একটা ভুলনারেবিলিটি একভাবে রেসপন্স করবে, ক্রোম ব্রাউজার একভাবে রেসপন্স করবে, ফায়ারফক্স ব্রাউজার আরেকভাবে রেসপন্স করবে। তো আপনার যদি ভুলনারেবিলিটিটা টেস্ট করতে গিয়ে মনে হয় যে এটা
এরকম সফটওয়্যারে কোনো পরিবর্তনের কারণে রেসপন্সও চেঞ্জ হতে পারে। হ্যাঁ, যে আমি আমার ভিকটিম, যে উইন্ডোজ ভিকটিম, তাকে আমি এরকম একটা লিংক দিলে সে আক্রান্ত হচ্ছে, কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহারকারী তাকে লিংকটা সেন্ড করলে সে আক্রান্ত হচ্ছে না। এরকম ইস্যু যদি থাকে সেটা আপনার এখানে মেনশন করে দিতে হবে, ঠিক আছে? না দিলে কি হবে, সে ওখানে ঠিক মতো রিপ্রোডাকশন করতে পারবে না, বা আপনার আগের মতো এটা আনতে পারবে না। তো আমার যতটা সম্ভব এটা স্পেসিফিক হতে হবে, এবং চাইলে এটা পয়েন্ট করে লিখতে পারেন বা প্যারাগ্রাফ করে লিখতে পারেন, তবে পয়েন্ট করে লিখলে বেটার, মানে কোন স্টেপে বা কোন স্টেপ করেছেন এটা বোঝা যায়, বা একটু থাকে, ঠিক আছে? রিপ্রোডাকশন গেল। এরপরে হচ্ছে গিয়ে যদি পসিবল হয় আপনি অ্যাটাক ভেক্টর যেটা ইউজ করেছিলেন সেটা এখানে উল্লেখ করতে পারেন, বা রিপ্রোডাকশনের ভিতরেই আপনি এটা বলে দিতে পারেন। জাস্ট এটাও লিখে রাখেন যে পেলোড বা অ্যাটাক ভেক্টর যেটা আছে এটা আপনি রাখবেন। গেল আমাদের কি কি গেল, আমাদের প্রথমে টাইটেল গেল, আমরা একটা ডেসক্রিপশন দিব, এরপরে রিপ্রোডাকশন বা অনেকে কি করে রিপ্রোডাকশন, আমরা যে এখানে বলছি এরকম নামই আপনার দিতে হবে তা না, আপনি চাইলে এই টাইটেল দিয়ে পরের সেকশনটা একবারে শুরু করে দিতে পারেন, মনে করুন মাঝখানে একটু গ্যাপ দিয়ে লিখে দিতে পারেন, বা যদি এরকম টাইটেলও লিখে দেন, ডেসক্রিপশন, রিপ্রোডাকশন স্টেপস, তারপরে অ্যাটাক ভেক্টর, সেটাও ভালো একটা কনসেপ্ট বা ওয়ে গেল। এরপরে যেটা কি বললাম, অ্যাটাক ভেক্টর, আর লাস্টে আরেকটা জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে আমাদের ইমপ্যাক্ট। ওই যে আমরা একটু আগে পেন টেস্টিং রিপোর্টে একটা দেখে আসলাম না, যে আমাদের হচ্ছে গিয়ে কি বলে এক্সিকিউটিভ সামারি, সেখানে আমাকে কি তাকে বোঝাতে হচ্ছে যে তো আমি যদি এটা হ্যাক করতে পারি তো তাহলে কিন্তু তুমি আক্রান্ত হয়ে যাবে, তুমি কিন্তু তোমার প্রতিষ্ঠান একদম ড্যামেজ হয়ে যাবে, সব টাকা পয়সা চুরি হয়ে যাবে, সাপোজ এরকম একটা জিনিস। আবির ভাই, এটা আমাদের অ্যাটাক ভেক্টর তো শুরুর দিকে বলে এসেছি, অ্যাটাক ভেক্টর জিনিসটা কি, আমি কোন উপায়ে আপনার ওখানে প্রবেশ করতে পারছি। মনে করুন আপনার ৫ তলা বাসা, তার মেইন গেট ভাঙা, বা পিছনে একটা দরজা বারান্দা আছে, সেটা দরজা ভাঙা, সেটা দেখে আমি ভিতরে প্রবেশ করতে পারছি, ওটা একটা অ্যাটাকের ভেক্টর, ঠিক আছে? যাই হোক, তো যেটা হচ্ছে ইমপ্যাক্টের আগে আপনার হ্যাঁ আরেকটা জিনিস ইমপ্যাক্টের আগে সেটা লাগবে, সেটা হচ্ছে প্রুফ অফ কনসেপ্ট। এটা চাইলে ইমপ্যাক্টের আগেও দিতে পারেন বা পরেও দিতে পারেন, এটা কোনো বিষয় না, তবে যেটা লাগবে ইমপ্যাক্টে কি করবে বলছিলাম যে আপনার অবশ্যই উল্লেখ করতে হবে, বা তাকে বুঝিয়ে বলতে হবে যে এটা তোমার আসলেই প্রতিষ্ঠানে একটা ক্ষতি করবে, কারণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যদি তাকে বোঝাতে না পারেন, আমি একটা ভুলনারেবিলিটি মাইক্রোসফটে সাবমিট করছি, এখন যদি আমি তাকে বোঝাতে না পারি যে ভাই আপনি যদি এটা ঠিক না করেন, আপনার মাইক্রোসফটের ইউজার যারা আছে তারা কিন্তু সবাই আক্রান্ত হবে, হ্যাকার যদি অ্যাক্সেস পায় সে কিন্তু সবার পাসওয়ার্ড চুরি করে নিয়ে যাবে, সাপোজ এরকম একটা জিনিস যদি আপনি এটা বোঝাতে না পারেন, আপনি কিন্তু একটা ভালো বাউন্টি বা অ্যামাউন্ট পাবেন না। অনেক সময় এই ইমপ্যাক্টটা আপনি সব বুঝাতে পেরেছেন, প্রমাণ দেখাতে পেরেছেন, সবই করেছেন, কিন্তু ইমপ্যাক্টটা ঠিক মতো বুঝাতে পারেন নাই। হ্যাঁ, যেমন আমার একটা হয়েছিল একদম প্রথম দিকে, আমি একটা সাইটের এরকম রিপোর্ট করেছিলাম, কিন্তু তার ইমপ্যাক্ট জিনিসটা আমি ঠিক মতো তাকে বুঝিয়ে বলতে পারিনি, যার কারণে তার থেকে কোনো রেসপন্স বা এই জিনিসটা আমি পাইনি। এখন এসে বুঝি যে হ্যাঁ, আমি যদি সেখানে ইমপ্যাক্ট জিনিসটা অ্যাকচুয়ালি তার প্রতিষ্ঠানে কেমন ক্ষতি করতে পারে এই জিনিসটা মেনশন করতে না পারি, বোঝাতে না পারি, আমার একটা ভ্যালুলেস, আমার রিপোর্টটা তারা গুরুত্ব দিবে না। হ্যাঁ, আপনি নিজেও চিন্তা করুন, আমি যদি আপনাকে এভাবে বলি যে ভাই আপনার বাসার তালাটা বদলান, হ্যাঁ মেইন গেটের তালাটা বদলান, আপনার কাছে কিন্তু হয়তো একটু গুরুত্ব পাবে, কিন্তু আমি যদি এইভাবে বুঝিয়ে বলতে পারি যে ভাই আপনি তালা যেটা ব্যবহার করছেন এটা চোর এসে ইট দিয়ে একটা বাড়ি মারলে তালাটা ভেঙে যাবে, ভেঙে গেলে আপনার রুমে যে নতুন টিভি এনেছেন টিভিটা নিয়ে চলে চলে যাবে, তখন কিন্তু আপনার টনক নড়বে বা আপনি একটা গুরুত্ব দিবেন, ঠিক আছে? আর পিওসি যেটা প্রুফ অফ কনসেপ্ট, এই সেকশনটাতে কি করবেন যে আপনি অ্যাকচুয়ালি এক্সপ্লয়েট করার পরে বা ওই মনে করুন এক্সএসএস ইনজেক্ট করেছেন, ওর উপর যে অ্যালার্ট যে বক্সটা আসে, হ্যাঁ ওইটার স্ক্রিনশট নিয়ে সেটা এখানে মেনশন করবেন, বা ডিরেক্টরি ট্রাভার্সাল করলেন, মনে করেন ইটিসি পাসওয়ার্ড ফাইলটা আপনি পড়তে পেরেছেন, ওইটা যখন পড়তে পেরেছেন ওই ওয়েবসাইটের ওই পেজটার তখন একটা স্ক্রিনশট নিয়ে দেন এটা আপনার রিপোর্টের সাথে সংযুক্ত করতে হবে।
আর যদি পসিবল হয় অবশ্যই স্ক্রিনশট না নিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও করে দেন সেটা সাবমিট করবেন। কারণ কি? কারণ অতীতে যেটা হয়েছে, মনে করুন আরেকজনের রিপোর্ট সেরকম সাবমিট করেছে বা আরেকজনের ছবি নিয়ে এডিট করে নিজের নামে চালিয়ে দেয়। এটা এখনো হয়, এরকম স্ক্যাম করার মানুষের অভাব নেই। ফ্রিল্যান্সিং সাইট গুলো তো এরকম পাবেন যে আরেকজনের অ্যাচিভমেন্ট নিয়ে এসে ছবি এডিট করে নিজের নামে চালিয়ে দিচ্ছে, এইরকম স্ক্যাম হয়। তো এই জিনিসগুলোর কারণে বিশ্বাসযোগ্যতা কমে গিয়েছে। এখন যদি আপনি ভিডিও দেন, ভিডিও আকারে সাবমিট করে থাকেন পিওসি সেকশনটা, সেক্ষেত্রে আপনাকে তারা বিশ্বাস করবে বা গুরুত্ব দিবে যে হ্যাঁ সে অ্যাকচুয়ালি হ্যাক করতে পেরেছে। ঠিক আছে? এবং ভিডিওটাও প্রফেশনাল হওয়া চাই, একদম ব্যাকগ্রাউন্ডে এরকম পাখি ডাকছে বা এরকম গাড়ি যুদ্ধ বিগ্রহ তুলছে এই টাইপের ব্যাকগ্রাউন্ড মিউজিক যাতে না হয়। হয় ব্যাকগ্রাউন্ডে একদম সাইলেন্ট থাকবে ভিডিওতে, অথবা কোনো খুবই অল্প সাউন্ডের কোনো মিউজিক রাখতে পারেন ভিডিওর ক্ষেত্রে। আর লাস্টে যে সেকশনটা, এটা কখনো কখনো তারা নিজেরাই আপনার কাছে চাইতে পারে, অথবা আপনার যদি পসিবল হয় আপনি কিছু রেমেডিয়েশন এখানে উল্লেখ করে দিতে পারেন। তাতে কি হচ্ছে, আপনার ওই মনে করুন আপনি এক্সিকিউট করতে পেরেছিলেন কোন একটা এইচটিএমএল কোড, সেটা যদি তাকে একটু বলে দেন বা কিছু তথ্য দেন যে আপনি এইচটিএমএল এনকোডিং করে দেন বা ডিসেবল করে দেন, আপনার ওয়েবসাইটটা সিকিউর হবে, এই টাইপের জিনিস যদি মেনশন করে দেন, সেটা একটা প্লাস পয়েন্ট, বেটার। ঠিক আছে, তো আমরা অনেকগুলো দেখলাম, আমি এখন কতগুলো রিয়েল লাইফ এরকম রিপোর্টের এক্সাম্পল দেখাই আপনাদেরকে, তাহলে আরো জিনিসটা পাকাপোক্ত হবে। আমি এগুলো লিঙ্কও আপনাদের দিয়ে দিব ড্রাইভের সাথে, কোনো অসুবিধা নেই, তাতে করে আপনি পরবর্তীতে যাতে আটকে না যান বা পড়তে পারেন। এই যে আমাদের প্রথম একটা রিপোর্ট, রিপোর্টগুলো খুব সুন্দর প্রফেশনাল ওয়েতে লেখাতে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যে দেখুন প্রথমে কি করেছে, সে সুন্দর একটা হ্যাকারনে আছে, কিন্তু আমি এখনো, সে সুন্দর করে একটা টাইটেল দিয়েছে। টাইটেল সেকশনটাতে সে কোনো ভুগিচুগি করে নাই, কোনো আউফাউ কথা বলেনি, কিন্তু সুন্দর ভাবে জাস্ট সিম্পল ভাবে কিন্তু প্রফেশনাল ওয়েতে যে অমুক ডট কম একটা এক্সেসেস পাওয়া গেছে, কারেন্সি ফরম্যাটিং যে ফাংশন আছে সেখানে, এবং সে এখানে দেখুন একটু ডেসক্রিপশন বা বর্ণনা দিয়েছে, খুব বেশি বড় করেনি বা ছোট করে একটু তথ্যটা দিয়েছে। এরপরে গিয়ে সে ওই স্টেপস টু রিপ্রোডিউস, যেটা ওই সেকশনটা এখানে বলে দিয়েছে যে আপনি কিভাবে গেলে আপনি এই এই ভুলনারেবিলিটিটা বের করতে পারবেন, দেখাতে পারবেন। আর লাস্টে গিয়ে এই দেখুন প্রুফ অফ কনসেপ্ট যেটা আছে, সে এটা এখানে মেনশন করে দিয়েছে। যেমন, তো এখানে একটা সুবিধা কি, হ্যাঁ কারণে তারা কি কনভারসেশন করেছিল, মেসেজ দিয়েছিল, সেটাও এখানে দেখা যায়। তো আমি যেটা বলি বা দেখুন যে কাজটা কি করেছে, যে এটা করেছিল শপিফাইতে। শপিফাই সে এটা ভিউ করেছিল, রিভিউ করেছিল, করার পরে পুনরায় তাকে আরেকবার বলেছিল যে সিকিউরিটি আবার টেস্ট করতে। এটা অনেক সময় ফ্রিল্যান্সিং কাজেও আপনাকে বলতে পারে যে আপনি একবার সিকিউরিটি টেস্ট করেছেন, রিপোর্ট দিয়েছেন, তারা ঠিক করেছে, আপনাকে আবার বলতে পারে যে আবার একটু দেখো যে এগুলো ফিক্স হয়েছে কিনা বা ঠিক হয়েছে কিনা। তো সে এই কাজটা করেছে। তো লাস্টে গিয়ে তার কথাবার্তা শেষ হওয়ার পরে দেন তাকে $1000 দেখুন বাউন্টি এখানে পুরস্কার দিয়ে ফেলেছে। ঠিক আছে, এটা একটা গেল। আবার এরপর আরেকটা আছে রিপোর্ট, সেটা দেখি। এটাতে দেখুন সেও এখানে খুব ছোট করে একটু টাইটেল দিয়েছে বা প্রফেশনাল করে, এবং সে এখানে সুন্দর করে একটু মেনশন করেছে। হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক, যদি আপনার নাম জানা থাকে বা কোনো টাইটেল দিতে পারেন, কোন একটা নাম, যে সে উবারে করছে, যেহেতু উবার সিকিউরিটি টিম, এটা মেনশন করে দিয়েছে নামটা, এটা একটা ভালো পয়েন্ট। দিয়ে জাস্ট সে এখানে একটু বর্ণনা দিয়ে দিয়েছে, বর্ণনা দিয়ে সে স্টেপস টু রিপ্রোডিউস বা কিভাবে আগের মতো করা যায় বা জিনিসটা আনা যায়, সেই প্রসেস গুলো সে এখানে উল্লেখ করে দিয়েছে। এবং সে কি কোড ব্যবহার করেছিল, সে নিজস্ব পাইথন স্ক্রিপ্ট এখানে ব্যবহার করেছিল,
সেটা মেনশন করে দিয়েছে, পাশাপাশি প্রমাণগুলো এখানে উল্লেখ করে দিয়েছে। কেমন? তো এর পরবর্তীতে তারাও যখনই কোশ্চেন করে সেখানেও দেখুন আপনার একটা প্রফেশনাল একটা ভাবধারা এখানে বজিয়ে রাখতে হবে। হ্যাঁ, এখানে আপনার ফ্রেন্ডলি হতে হবে অনেক, যে একদম তারা কোশ্চেন করছে আপনি রিপ্লাই দিচ্ছেন না, 2-3 দিন পরে দিলাম না রিপ্লাই, এরকম কাজ করতে পারবেন না। যতটা সম্ভব দ্রুত রেসপন্স করার চেষ্টা করবেন তাদেরকে। আবার যে দ্রুত রেসপন্স করলেই আবার এমন না যে ফ্রেন্ডলি হতে হতে একদম ইংরেজিতে কিছু শব্দ বলে দিলেন যে হ্যাঁ ঠিক আছে, হাই বাডি, ওকে ইটস ওকে, এই টাইপের আবার কখনো মেনশন করবেন না। শুধু যে এই বাগমাটির ক্ষেত্রে তা না, ফ্রিল্যান্সিং কাজে গেলেও আপনি ফ্রেন্ডলি কমিউনিকেশন করবেন, ঠিক আছে, তার মানে আবার একদম বেশি ফ্রেন্ডলি হয়ে যাবেন না বা ওই টাইপের কাজ করবেন না, তাতে আপনার ভ্যালুটা কমে যায় কিন্তু ক্লায়েন্টের কাছে। ঠিক আছে? তো সে যেটা করেছিল এখানে, হ্যাঁ, তো এইটা দেখার পরে উবার থেকে পরে পরবর্তীতে তাকে $4000 পুরস্কৃত করা হয় বা প্রাইজ দেওয়া হয়। ঠিক আছে? এই রিপোর্ট গুলো অবশ্যই পড়বেন, কারণ আমি বারবার বলছি এগুলো কিন্তু আপনাকে শেখানোর জন্য একটা ভালো একটা টিউটোরিয়াল মতো কাজ করবে, আরো কিছু আইডিয়া পাওয়ার জন্য। এবং সে এখানে আরেকটা জিনিস যেটা করেছে, সে এক্সট্রা ক্রিটিক্যাল নামটা এখানে মেনশন করে দিয়েছে। কারণ সিএসআরএফ একটা vulnerability আছে, এটাও অনেকটা এক্সএসএস এর মতো কাজ করে, কিন্তু একদম এক্সএসএস তো জাভা স্ক্রিপ্ট এক্সিকিউট করতে পারে, আর সিএসআরএফ দিয়ে আমি ওয়েবের কোন একটা ফাংশনই মনে করুন আমার ওয়েবে এক্সিকিউট করতে পারি বা রান করতে পারি। তো যাই হোক, সে এখানেও দেখুন সেই প্রসেস গুলো এখানে বর্ণনা করেছে, দেন প্রুফ অফ কনসেপ্টটা এখানে উল্লেখ করে দিয়েছে। তো আচ্ছা হ্যাঁ, এইটার এক্সাম্পল আমি বলতে চাচ্ছিলাম যে সে দেখুন সে এটা যেটা করেছে, আহ, সে যে পরিশ্রম করাতে প্রথমবার তাকে $426 বাউন্টি দেওয়া হয় বা তাকে পুরস্কৃত করা হয়। তো আপনার যদি একান্তই মনে হয় যে না, আমি টাকাটা নিয়ে আসলে সন্তুষ্ট না, হতেই পারে, আপনার মনে হতে পারে, বা কোনো লজিক যদি থাকে আপনার কাছে যে আমি এই এত এত ইম্প্যাক্টের জিনিস পেয়েছি, এত কম টাকা কেন, সেক্ষেত্রে আপনি এখানে প্রফেশনাল ওয়েতে খুব সুন্দরভাবে তাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলতে পারেন। এখানেও হতে পারে, ফ্রিল্যান্সিং কাজেও হতে পারে, যে সে এখানে যেটা করেছে একটা লজিক দিয়েছে, ও একই রকম একটা রিপোর্ট সেটা $850 পেয়েছে, আমাকে কেন $426 দেওয়া হলো। তারপরে সে বলেছে যে হ্যাঁ, আমি তারপরও আপনাদের এই ডিসিশনকে রেসপেক্ট করি, যদি সম্ভব হয় আরেকবার রিভিউ করে দেখবেন। সে কিন্তু কোনো উচ্চবাচ্য করেনি, রাগ হয়নি। এই কয়েকদিন আগেই টুইটারে একটা দেখলাম, একজন এরকম পোস্ট দিয়েছে, কি নাম জানি লোকটার, তা সে এরকম গিয়ে ওই লোকটাকে ইমেল সেন্ড করেছে, তা আমি আপনার ওয়েবসাইটে এরকম একটা ভুলনারেবিলিটি পেয়েছি, আমার এরকম পিওসি রিপোর্ট, ভালো কথা। তো সেই লোকে থ্যাংক ইউ জানিয়েছে। এরপরে ওই যে লোক রিপোর্ট পাঠিয়েছে সে আবার বলছে যে আপনি আমাকে এখন বাউন্টি দেন। হ্যাঁ, মানে আমার একটা ডাকাতি করার মতো একটা বিষয়, যে ভুলনারেবিলিটি পেয়েছে এখন বাউন্টি দেন। সে বলে যে আমার তো এরকম বাউন্টি প্রোগ্রাম নাই, বা আমার তো এরকম সিকিউরিটি টেস্ট এরকম কোনো প্রোগ্রাম নেই, তারপর আপনি পেয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ, আপনি পেয়ে রিপোর্ট করেছেন এর জন্য ধন্যবাদ। কিন্তু পরবর্তীতে সেই লোকটা আরো রুড হয়ে ইমেল করা শুরু করেছে, হ্যাঁ আপনি ভুলনারেবিলিটি পেয়েও আমাকে টাকা পয়সা দিচ্ছেন না, বাউন্টি দিচ্ছেন না, আমি এটা অনলাইনে প্রচার করে দিব, সবাইকে বলে দিব, হ্যান ত্যান। হ্যাঁ, মানে এগুলো কেমন একটা বেয়াদবি বা একটা অভদ্রতার বিষয় হয়ে যায়। তো এই কাজগুলো কখনো করা যাবে না। তাতে কি হচ্ছে, অনলাইন প্ল্যাটফর্মে আপনার ভ্যালুটা কমে যাচ্ছে, পরবর্তীতে কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। এই কাজ করা যাবে না। যদি একান্তই টাকা পয়সা নিয়ে সমস্যা হয়, আপনি ভদ্রভাবে তাকে আরেকবার রিকনসিডার বা এই টাইপের বলে দেখতে পারেন। কেমন? এটা গেল লাস্টে একটা, ও আচ্ছা এটাই মেবি লাস্ট একটা ছিল, না এটা আরেকটা, রিফ্লেকটিভ এক্সেসেস shopify.com। শপিফাই কিন্তু অনেক বড় একটা সাইট। তো এখানেও দেখুন সে সুন্দর একটু প্রথমে একটু বর্ণনা দিয়ে, 1 লাইন 2 লাইন যতটুকু বর্ণনা পসিবল দিয়ে, কি ওয়েতে সে রিপ্রোডিউস করতে পারে সেটা এখানে সে উল্লেখ করেছে। তবে সে এইখানে যে জিনিসটা ভালো, এই যে হ্যাঁ, সেইখানে দেখুন রেমেডিয়েশন সেকশনটা এখানে 1 লাইনে একটু বর্ণনা করে দিয়েছে, যে আপনার অ্যাঙ্গেল ব্র্যাকেট যেগুলো আছে সেগুলো ঠিক মতো এনকোড করা হচ্ছে না, আপনি যদি এটা করে দেন তাহলে বেটার হয়। ঠিক আছে? তো সুন্দর প্রমাণ, রিপোর্ট টিপোর্ট সবগুলো থাকার কারণে তাকে $500 এখানে পুরস্কার দেওয়া হয়েছে বা পুরস্কৃত করা হয়েছে। ঠিক আছে? তো মোটামুটি রিপোর্ট নিয়ে এটাই আমাদের আলোচনা। যে একটু সামারি করি, আমাদের একটা হচ্ছে পেনিট্রেশন টেস্টিং এর রিপোর্ট,
ওই রিপোর্টটাতে কি হচ্ছে আমার দুইটা সেকশন করতে হবে, একটা এক্সিকিউটিভ সামারি আর একটা টেকনিক্যাল ডিটেলস একটা সেকশন। এক্সিকিউটিভ সামারি শুধুই আমার মাথায় রাখতে হবে বিজনেস পার্সন যারা তারা দেখবে। তো তারা টেকনিক্যাল জিনিস এনম্যাপ টুলস, মেটাস্প্লয়েড টুলস এগুলো বুঝবে না, তাদের বিজনেস ইম্প্যাক্টটা তাদের কাছে গুরুত্বপূর্ণ। ওই আইডিয়া করে আমার লিখতে হবে। আর টেকনিক্যাল ডিটেলসে একদম আমি প্রতি স্টেপে স্টেপে কি করেছি সেগুলো সব উল্লেখ করতে হবে, তাতে কি যারা টেকনিক্যাল টিম আছে, ওয়েব ডেভেলপার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তারা যেন এটা ঠিক করতে পারে আমার ভুলারেবিলিটি গুলো। আর বাগ বাউন্ডারি ক্ষেত্রে কি বললাম, ওটাও আপনার এরকম ওটাতে শর্ট রিপোর্ট হয়ে থাকে আপনার কয়েকটা প্রসেসে। প্রথমে একটু সুন্দর টাইটেল দিবেন, একটু এরপরে একটু ডেসক্রিপশন দিলেন, দিয়ে আপনার প্রমাণ যদি দেন বা ইম্প্যাক্টটা বলে তারপর প্রমাণ যদি দেন যে অ্যাকচুয়ালি আপনি কিভাবে হ্যাক করেছিলেন। লাস্টে আপনি কিছু রিমেডিয়েশন যদি পসিবল হয় সাজেস্ট করলেন। রিমেডিয়েশন যদি একদমই পসিবল না হয়, যে আপনি হতেই পারে বিগিনার লেভেলে বা কোনো নতুন ভুলনারেবিলিটি, এটা কিভাবে ফিক্স করতে হয় আপনি জানেন না, আপনি ওয়েব ডেভেলপার না, আপনি সিকিউরিটি টেস্টার, যদি একান্তই জানা না থাকে বললেন না, অসুবিধা নেই। ঠিক আছে। হ্যাঁ তাহলে হ্যাঁ আবির ভাই বলুন। ভাই এক সেকেন্ড দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ ভাই ফাইবারে যেটা হচ্ছে আজকে একটু দেখলাম, সেই ক্ষেত্রে ওই যে পেনিট্রেশন টেস্টিং এ কেউ দিছে হচ্ছে কি জানি বলে $100 সামথিং, কেউ দিছে $50 সামথিং। তো আমরা তো বিগিনার লেভেলে আছি বুঝছেন, যখন আমরা করব তো প্রোফাইলে আমরা কত দিব আর কি? প্রোফাইলে আমি বলি দুইটা কাজ করবেন। প্রথমে একটা অ্যানালাইসিস মতো করেন যে আপনি শুধুই সিকিউরিটি স্ক্যান দিতে কেমন ডলার চাচ্ছে। ও মনে করুন কেউ $100 চাচ্ছে, কেউ $300 চাচ্ছে, মোটামুটি একটা কেউ আইডিয়া 500 পেয়ে যাবেন। চাচ্ছে। হ্যাঁ মোটামুটি একটা বুঝতে আইডিয়া পারছি। পাবেন যে নর্মাল স্ক্যানে কত চাচ্ছে $300। যদি আপনি তাদের প্রোফাইল গুলো দেখবেন যে কারো 5 বছরের এক্সপিরিয়েন্স, কারো 2 বছরের এক্সপিরিয়েন্স, এরকম একটা বিষয় আছে, কিন্তু আপনি তো বিগিনার, আপনি কি জি করবেন? আপনি টাকা কম দিবেন না, আপনি $300 লিখবেন। কেন? কারণ এই ফ্রিল্যান্সিং এর এই একটা বিষয়, যেমন আপনি প্রজেক্ট $300 বললেন বা মনে করুন পার আওয়ার $40 বা $50 এরকম মেনশন করেন, শুরু থেকেই ওই একটা ভ্যালু নিজের ধরে রাখতে হবে। আপনি যদি শুরুতেই $5 দিয়ে কাজ শুরু করেন, যদি ভাবেন যে পরে আমি $30 করে দিব, পসিবল হবে না, আপনি পরে আর ক্লায়েন্ট পাবেন না। শুরু থেকেই যদি $30 কন্টিনিউ করেন, দেখবেন পরবর্তীতে ওই ধারাটাই রয়ে গিয়েছে আপনার এক্সপিরিয়েন্স হওয়ার পরেও। ভাই তাহলে কি প্রথমের থেকেই হ্যাঁ 50 হ্যাঁ অথবা 100 দিয়ে শুরু করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ এরকম। আবার আচ্ছা। একদম $1000 বা ওই টাইপও দিয়ে ফেলেন না, কারণ মানুষ তখন হ্যাঁ দেখে বিশ্বাস করবে না। বুঝতে পারছি। আর আপওয়ার্কে কি মানে আওয়ার সিস্টেম হচ্ছে কাজের দুইটাই আছে, মানে দুইটাই প্রতি ঘন্টা আর হচ্ছে প্রজেক্ট কন্ট্রাক্ট বেসড। টাইপের এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ দুইটাই করা যায়। ভাইয়া হ্যাঁ হ্যাঁ ওই র্যাঙ্ক কিভাবে বাড়ে? হুম মানে র্যাঙ্ক রেজিস্টার যেটা দেয়, এটা কে দেয়? ক্লায়েন্ট দেয় নাকি কোনো প্রতিষ্ঠান? রিভিউর কথা বলছেন? না, র্যাঙ্ক যে, ফ্রিল্যান্সিং সাইটের র্যাঙ্ক। জি জি জি। ওই যে আপনার কি পরিমাণ রিভিউ আছে, আপনি কত দ্রুত রেসপন্স করেন, হ্যাঁ মানে এরকম কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে মনে করেন আপওয়ার্কের নিজস্ব অ্যালগোরিদম যাচাই করে, বা আপনি কি পরিমাণ টাইম অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ এই যাচাই করে ওরা র্যাঙ্ক দিয়ে থাকে। আর ওই রিভিউটা ওখানে গুরুত্বপূর্ণ। আর রিভিউটা দিচ্ছে এক ক্লায়েন্ট, সে আপনার 5 স্টার রিভিউ দিতে পারে, 4 স্টার দিতে পারে, এটার উপর ডিপেন্ড করে র্যাঙ্ক ওঠানামা করতে পারে। আমার বলতে হবে না উনি দিবে? উনিই দিবে আপনার কাজে সন্তুষ্ট হয়ে। ও এটাকে আমাকে মেনশন করে দিবে ওই কোম্পানিতে যে না এরপর সন্তুষ্ট হয় আমি হ্যাঁ হ্যাঁ প্রোফাইলে নিচে লেখা থাকে তো, আপনার দেখবেন আপনার প্রোফাইলে বা অন্যদের কাজের প্রোফাইলে গিয়ে দেখেন যে। আচ্ছা ভাইয়া, আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, সেটা হলো ওই যে মূলত ডিপ ওয়েব এত বিশাল একটা জায়গা, কাজটা কি ওখানে? ওখানে বিভিন্ন রকম কাজ, আপনার কোনো ইনভেস্টিগেশন করা, যেমন বিভিন্ন হ্যাকার গ্রুপের, ওরা তো বিভিন্ন টার্গেট অ্যাটাক করে থাকে, তো ওদের থেকে তথ্য নিয়ে আপনি ইনভেস্টিগেশন করতে পারেন বা আগে থেকে সতর্ক হতে পারেন, এই একটা বিষয় যেমন হয়। আবার অনেক সময় ক্লায়েন্ট নিজেই আপনাকে বলতে পারে যে ডার্ক ওয়েবের থেকে আমাকে কোনো একটা তথ্য খুঁজে এনে দাও। এছাড়াও আরেকটা বলছি যে ওই হ্যাকিং যে ফোরাম গুলো আছে, আমি সাজেস্ট করি যে ওই ফোরাম গুলো
সাথে যদি যুক্ত হতে পারেন, ওখানে আরো ভালো ভালো কিছু ডিসকাশন কেউ করে বা রিসোর্স শেয়ার করে, এইগুলো আপনার কাজে দিবে ডিপ ওয়েবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো মানে এই কাজটা কি আমাদের কোনো জব বা কোনো ইনকাম সোর্স বা কোনো কিছু করার সুযোগ আছে কি, মানে ফ্রিল্যান্সিং ছাড়া নিজেরা কিসের? এই ডিপ ওয়েবে কাজগুলোতে যদি আপনি মানে কাজ আমরা পান কোনো কোথাও, পারবো কিনা, মানে সবাই পারবে কিনা, সবাই পারবে না, সবাই জিনিসটা গেস করতে মানে পারবে না। কাজটা কি ওখানে এত মানে এত বিশাল একটা জায়গা? ওখানে মূল মানে অ্যাট্রাকশন পয়েন্টটাই হচ্ছে কি আপনার নিজের পরিচয়টা লুকায় রেখে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। সবচেয়ে বড় যেটা ডিল হয় সেগুলো হচ্ছে ড্রাগস, যেগুলো আছে ড্রাগস দেয়া, অস্ত্র কেনা বেচা, মানুষ কেনা বেচা, এগুলোর ডিল হয়ে থাকে বেশি, টাকা ও, পয়সা ওখানে এত বেশি। বিশাল একটা জায়গা হ্যাঁ অথচ হ্যাঁ, ওইখানে মানুষ থাকে এরকম, আর আমরা অল্প একটু জায়গার মধ্যে। অ্যামাজনের কত বড় ওয়েবসাইট, তার চেয়েও বড় ওয়েবসাইট হচ্ছে গিয়ে ওই ডার্ক ওয়েবের ড্রাগ, শুধু নেশা দ্রব্য বিক্রি করে ওরা এত বড় লোক, ঠিক আছে। স্যার আমার একটা কথা ছিল, ম্যালওয়্যার রিমুভ আমি একটু বলি। হ্যাঁ, স্যার এটা আমি একটা কাজ দেখছিলাম আপওয়ার্কে, যেমন অ্যাকাউন্ট রিকভারি। তো এই ক্ষেত্রে তো মনে করেন আমি ট্রাই করলাম যে 2টা অ্যাকাউন্ট দিছে, ওই 2টা অ্যাকাউন্ট থেকে রিকভারি করতে পারলাম না লাস্ট পর্যন্ত। তো ওইটা কি আমি ওর কাছ থেকে টাকাটা মানে আপওয়ার্কে হিসাবে কি টাকাটাকে আমি চাইতে পারি? কারণ এটা তো আমি আমার সময়টা দিছি ওকে, হ্যাঁ, আর আপনি আমি তো আমার বেস্ট। বলে দেখতে পারেন। অনেক সময় ওরা নিজেরাই অফার করে, মনে করেন $1000 একটা প্রজেক্ট বা একটা কাজ, যদি আপনি একান্তই কিছু না করতে পারেন, বা কিছু দূর কাজ করে দেখাতে পারেন যে আমি এগুলো ট্রাই করেছিলাম কিন্তু কোনো ওয়ে নাই, ফেসবুক হ্যাক করে সব চেঞ্জ করে ফেলেছে, আর কোনো ওয়ে নাই, সেক্ষেত্রে তারা নিজেরাই আপনাকে মনে করেন $200-300 মতো এরকম দিয়ে যাবে। বা যদি না দেয় আপনি সুন্দর করে চাইতে পারেন যে আমি এরকম টাইম স্পেন্ড করেছি, পসিবল কিনা আমাকে কোনো দেয়া, এরকম। ওয়েবসাইটের ম্যালওয়্যার রিমুভ তো দেখাইলেন না। আজকে তো ক্লাস টাইম শেষ, আমরা নেক্সট ক্লাসে দেখি। ও নেক্সট ক্লাসে হ্যাঁ হ্যাঁ, আরেকটা ক্লাস আছে তো, তাই তো? আজকে তো আমাদের 23 নাম্বার, আরো 2টা হবে, ও ছুটি আচ্ছা, নেই আমি আপনার। ভাবছি কি কালকের ক্লাস মানে এর পরের ক্লাসটা হচ্ছে লাস্ট ক্লাস। আরেকটা হচ্ছে ভাইয়া, কি জানি বলে ডার্ক ওয়েবে আমাদের মনে করেন যুক্ত, আমি কোনো একটা হ্যাকাম ফোরামের সাথে যুক্ত হলাম, তো এতে আমার লাভটা কি হবে? আপনি মানে আগে নতুন কখনো ফেসবুক গ্রুপ গুলোতে দেখেছেন কখনো কি করে? মনে করুন সাইকেলের একটা গ্রুপে যদি আপনি জয়েন হন, আপনি সাইকেল কিনবেন না বা কিনবেন, তা ওই রিলেটেড অনেক ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যান একটা গ্রুপ থেকে। ওই ফোরাম গুলো এই টাইপের কাজ করে, আপনার ওই রিলেটেড সংক্রান্ত আরো এক্সপিরিয়েন্স পাবেন। অন্য হ্যাকারের সাথে যদি আপনি একটু কথাও বলেন যে আম, তোমরা কিভাবে এই রিয়েল লাইফে এরকম কাজ করো, সরাসরি জিজ্ঞেস করলে হয়তো বলবে না, বা এই টাইপের কোশ্চেন করে অনেক এক্সপিরিয়েন্স পাবেন, এটা কাজে দেয়। ভাই আমি যদি অনৈতিক কিছু খুঁজে পাই, সেক্ষেত্রে যদি মানে পুলিশটা ইনফর্ম করি, সেক্ষেত্রে কি আমার কোনো সমস্যা হবে? যে পুলিশে ইনফর্ম করে লাভ নাই তো, পুলিশ কেন? কারে কিভাবে খুঁজে পাবে? আপনি যারা হ্যাকার পেয়েছেন বা ড্রাগস ডিল করছে, এটা তো ডার্ক ওয়েবে ওপেন, সার্চ ইঞ্জিনে সার্চ দেন চলে আসবে, কিন্তু ধরতে তো পারবেন খুঁজে না, পাওয়াটা, তাই তো? খুঁজে পাওয়াটা। তো এফবিআই, ফরেনসিক অ্যানালাইসিস করে কোনোভাবে কি ইয়া করতে সিআইএ এর পারবো? মতো, সিআইএ এর মতো এরকম ওয়ার্ল্ড ক্লাস গোয়েন্দা সংস্থা, তারা কিছু করতে পারে না, আর আমরা আপনার তো ডাইল ভাত, ঠিক আছে, এটা বিষয় না। ভাইয়া ওই যে আমি পিছন থেকে দেখছিলাম, তো একটা কথা বলছিলেন যে যদি কোনো ক্লায়েন্ট শুধু বলে যে আমাকে শুধু স্ক্যান দিয়ে vulnerability বের করে দাও, তা আমরা তখন এনুমেরেশনের দরকার নেই। তো এরকম ভাবে স্টেপ বাই স্টেপ একটু এই কাজগুলো দেখালে ভালো হতো। এনুমেরেশনটা বেটার, আমরা লাগবে এনুমেরেশন। আমি তো ক্লাস নিয়েছি আপনাদের vulnerability ক্লাস analysis তো ক্লাস। হয়েছে, কিন্তু মনে করেন যে ওই প্র্যাকটিক্যালি একটু দেখালে হয়তো যে তোমরা শুধু এতটুকু কাজ করবে, তোমাদের ক্লায়েন্ট এতটুকু না, বললে ওটা তোমরা শুধু এই আপনাকে, টুলস দিবে। ওটা আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে, আমি হাতে ধরে স্পুন ফিডিং করা পসিবল না। আপনি ক্লাস 2 এর বাচ্চা না যে আমি আপনাকে মুখে তুলে খাওয়াবো, আমি ক্লাসে সবই ইন ডিটেইলস ব্যাখ্যা করে দিয়েছি, বা এটা অ্যাপ্লাই করতে হবে আপনাকে, ওটা আমি অ্যাপ্লাই করে দেখাবো না, এটা আমার রেসপন্সিবিলিটি না। না ভাই অ্যাপ্লাই না, এটা মুখে মুখে বলে দিলেন যে এই টুলস দিবে এই জায়গায় এই জায়গায়, আর আপনি, এগুলো বাদ আমি দিবা। তো ক্লাসে বলেই দিয়েছি একবার, আবার তো এটা বর্ণনা করার প্রয়োজন নেই, আপনি রেকর্ড দেখে নেন। ভাই একটা কথা ছিল, হুম হুম। ভাই ওডেক্সটা কি আসলে, তাই বলেন তো? ওডেক্স দেখতে হবে, মনে নেই। ফ্রিল্যান্সিং কোনো প্ল্যাটফর্ম নাকি? ফ্রিল্যান্সিং এ তো অনেক প্ল্যাটফর্ম আছে। এই আমার এক পরিচিত বড় ভাই, সে নিজেই নিজের একটা এরকম ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম তৈরি করেছে বাংলাদেশের জন্য। হ্যাঁ, মানে এটা তাই? সীমা পরিসীমা নেই। আচ্ছা আচ্ছা, জনপ্রিয় কতগুলো আছে? ফাইবার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.com আছে, আর হুম কি, হুম। আর কিছুর নাম বলবেন ভাই? আরেকটা আছে টপটাল, টপটালটা আবার টপ
টপটাল ওটা আবার ডিফিকাল্ট, ওখানেও আপনার মনে করেন কয়েক স্টেপে ইন্টারভিউ নিয়ে প্রজেক্ট করতে দিয়ে দেন জয়েন পাবেন, সহজে ভাই পাবেন না। যেটা ভেরিফাই করতে বেশি সমস্যা হবে, মনে করেন পাসপোর্ট দ্বারা হবে না, সেগুলা বাদ দেন আমার সামনে। না ওখানে পাসপোর্ট দিয়েও করতে পারবেন টপটালে, ওইটা সমস্যা না। টপটালে যেটা করতে দেয় মনে টপ করেন 10, টপটাল, টপ টাল। হ্যাঁ টপটাল। হ্যাঁ রফিক ভাই আমাদের ক্লাস ওভার, আপনি লিমিটে পারেন। একটা স্ক্রিন দিয়ে শেয়ার দেবো, হ্যাঁ দেন দেখি। বুঝতেছে না তো, দেখি। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই আমার উইন্ডোজ 7 যেটা আছে, এটা তো 18 GB আর কি। আমি এটা ওই অন্য ড্রাইভ থেকে দিয়েছিলাম, কিন্তু আমি যখন এই সি ড্রাইভ দেখতেছি এই স্পেসটা এখানে আছে। হ্যাঁ আমি এটা এখান থেকে সি ড্রাইভের ভিতরেই তো দেখা যাচ্ছে। সি ড্রাইভের ভিতরে আমি তো এটা আমি দিয়েছিল অন্য ড্রাইভের ভিতরে, তারপরে সি ড্রাইভের জায়গা তো এখান থেকে নিয়ে নিছে। আপনি সেটআপের সময় মেবি ওই ডিফল্টটা চেঞ্জ করেননি বা রয়ে গিয়েছে সেটআপের সময়। এখন তো আবার এখান থেকে কাট করতে পারবো না ডাইরেক্ট? ভাই কাইটে খবরদার দিয়েন না, তাহলে কিন্তু কাজ আমি করবে বলি না। আমি আরেকটা এরকম কাজ করছি। করতে, হ্যাঁ আরেকটা কাজ করতে পারেন, ওই ভার্চুয়াল বক্সটা অন করেন। ওই উইন্ডোজ 7টা ক্লিক করেন। এটা একটা টেকনিক শিখিয়ে দিই। ওই রাইট বাটন ক্লিক করে ওই উপরে ভেড়ার চিহ্নটাতে করবেন। হ্যাঁ হ্যাঁ অন করলেন কেন, ক্লোজ করেন, এটা স্টার্ট দিয়েন না। হ্যাঁ ক্লোজ করেন, ওই ভেড়া আইকনটার উপর ক্লিক করেন, হ্যাঁ এটাতে। রাইট বাটন? রাইট বাটন না, নর্মাল বাটনে ক্লিক করেন, আচ্ছা। লেফট বাটন দিয়ে। হ্যাঁ আপনি কোন ডিরেক্টরিতে নিতে চাচ্ছেন ওখানে দেন, এটা চেঞ্জ করে সি চেঞ্জ করে অন্যটা দেন, ওইখানে ক্লোন হয়ে চলে যাবে, মানে একটা কপি ওখানে সেন্ড হয়ে যাবে। এরপরে আপনি ওই কপিটা থাকার পরে এই যেটা ছিল আগে দেন দেন সিলেক্ট দেন, হ্যাঁ নেক্সট, হ্যাঁ ফুল ক্লোন দেন, ও কপি হয়ে ওখানে চলে যাবে। দেন আপনি এই উইন্ডোজ 7 যেটা ছিল এটা ডিলিট করে দেন। এটা একটা ভালো টেকনিক, মানে পুরোটা ডিলিট যাচ্ছে, ক্লোন করে তারপর ডিলিট দেন। এই ক্লোন হলে মনে করেন যে ওই স্পেসটা আমার খালি হয়ে যাবে এখান সি ড্রাইভ থেকে। হ্যাঁ মানে ডিলিট করতে হবে, ক্লোন হলে কপি হচ্ছে আর কি, কপি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছেন, আগের কপি তারপর ডিলিট করে দিন। পরে এটা ডিলিট করে দেব? হ্যাঁ উইন্ডোজ 7 ডিলিট করে দিন। ভাই ওয়েবসাইটের জন্য কি কোনো ওরকম ক্র্যাক ভার্সন আছে নাকি আবার, অথবা পেইড ভার্সন লাগবে এরকম কিছু নির্ধারিত? কিসের ওএসসিবি? মানে ওই যে ওয়েবসাইটের জন্য ম্যালওয়্যার রিমুভের জন্য নাকি ম্যানুয়াল কোনো প্রসেস আছে নাকি কোনো ক্র্যাক অ্যাপের মতো? তেমন নাই, আমি যতদূর সম্ভব ম্যানুয়াল বা ফ্রি দিয়ে আপনাদের দেখাবো। ফ্রিতে ওইটা কি রেস্ট্রিকশন আছে নাকি, এত জিবি মানে সরি এতটুকু সম্ভব অথবা এত দিনের জন্য সিকিউরিটি দিবে? না না তেমন রেস্ট্রিকশন নেই। আচ্ছা সাপোজ ধরেন আমি মানে ম্যালওয়্যারটা রিমুভ করে দিলাম, হ্যাঁ ওই মানে সেটা তো স্থায়ীভাবে তো থাকবে না, অথবা আমার কাছে তো পেইড ভার্সন নাই সাপোজ ধরেন, তো সেই ক্ষেত্রে কি আমার পেমেন্ট দিবে? কিসের পেইড? মানে ওই যে ম্যালওয়্যার রিমুভার। না মেলর যদি একবার রিমুভ করে আপনি একটা আগের স্টেজে ফেরত নিয়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই পেমেন্ট পাবেন। আর যদি সে ডিফেন্স মেকানিজম গুলো না নেয়, আপনি নিজে থেকে ওগুলো সেট আপ দিয়ে দিবেন যাতে পুনরায় আবার ওই সেম প্রসেসে হ্যাকিং এর ঘটনা না ঘটে। ওটা তো দেখাবেন না ভাই? হ্যাঁ ওগুলো নিয়ে আলোচনা। ভাই ওই যে ওয়েবসাইটে কি র্যানসমওয়্যারে আক্রান্ত হইতে পারে? হতে পারে। ওইটার জন্য কি কোনো সলিউশন আছে? যদি র্যানসমওয়্যার আপনার কম্পিউটার ইনফেক্ট করে ফেলে, আপনার ডাটা তো সব এনক্রিপ্ট হয়ে যাবে, মানে হ্যাঁ হ্যাক হওয়ার আগে ওটা বোঝা টাফ, কিন্তু হ্যাক হওয়ার পরে মানে আপনার যদি এনক্রিপ্ট করে ফেলে তখন ওই যে আমাদের ম্যালওয়্যার ক্লাসে যেটা দেখিয়েছিলাম র্যানসমওয়্যার রিমুভ, ওই প্রসেস ওইটা অ্যাপ্লাই দিয়েই করবে। হবে তাই তো? হ্যাঁ ওই মানে প্রসেস। ওইখানে দিলে মানে তারা যে সলিউশনটা দিবে ওইটা জাস্ট খালি রান দিলেই হবে ডাউনলোড, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ। ক্লোন আর্ট সেভেন কেটে দেবো, এখান থেকে ডিলিট করে দেবো না সিতে? এখান থেকে না, এই ভার্চুয়াল বক্সে যান, ভার্চুয়াল বক্সে। হ্যাঁ ক্লোন কিন্তু আপনার নতুন কপি হওয়াটা ডি ড্রাইভে দিয়েছেন, এই উপরেরটাতে যে ক্লিক করেন। যে এটা হ্যাঁ হ্যাঁ ডি হ্যাঁ ওটা ড্রাইভ ঠিক আছে, ওই উপরেরটা আছে। রাইট বাটন ক্লিক করে রিমুভ অল ফাইলস দেন, উপরেরটা, ওটা না উইন্ডোজ 7, উপরে উইন্ডোজ 7টা। না এটা না, এটা তো নতুন কপি করেছে, এটা দিয়ে দেবেন, এর উপরেরটা, এর ইমিডিয়েট উপরেরটা। হ্যাঁ এটা, হ্যাঁ এটা রাইট বাটন ক্লিক করে রিমুভ দিয়ে ডিলিট অল ফাইলস, ডিলিট অল ফাইলস এটা দেন। তারপর এখন সি ড্রাইভ থেকে চলে যাবে, দেখেন চলে গেছে।
তো ভালো প্রসেস দেখলাম একটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর নতুন করে সেটআপ দেওয়া লাগতেছে না। না নতুন করে সেটা দেওয়া লাগছে আমি না। যেটা ঝামেলায় পড়ছিলাম আর কি এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিষয়। ভাইয়া ওই ফ্রিল্যান্সিং সাইটে ওই যে আপনি একটা টপিক সুন্দর বললেন যে ডিমান্ড, বাবা ডিমান্ড করার ব্যাপারটা, সরি আমি বলি জাহিদ ভাই, আপনার এই ফ্রিল্যান্সিং এর যে 6টা ক্লাস হবে, ওখানে এই কনফিউশন গুলো দূর হয়ে যাবে। ওখানে কিভাবে অ্যাকাউন্ট খুলে কিভাবে বিড করতে হবে এই জিনিসগুলো ওখানে জেনে নিতে পারবেন। এখন আপাতত টেনশনের দরকার নেই। না, একটা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন। আচ্ছা আচ্ছা, ওই যেটা গতবার করা হচ্ছিল যে যে ওনাদেরকে আমি কোনো দুর্বলতা খুঁজে পেলাম না, বা আমি নিজেও পেলাম না, বা ওনাদেরকে ছিল না, তাহলে ওনারা কি আমার এই যে আমি রিপোর্টে যেটা দেখাইলাম আপনাদেরকে, এই এরকম প্রসেসে যদি আপনি ফুল ডিটেলস বর্ণনা করেন, হ্যাঁ, তাহলে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে পেমেন্ট দিবে তারা। যদি আপনি এরকম রিপোর্ট দিলেন না, ডাইরেক্ট বলে দিলেন আমি কোনো সিকিউরিটি ভুলনারেবিলিটি পাই নাই, কি প্রমাণ আছে? আপনি চেষ্টা করেছিলেন। সেটা হলো কি, মানে আমি পেলেও রিপোর্ট দিতে হবে কিন্তু না পেলে। হ্যাঁ, ওই রিপোর্টটাই তারা চায়। আরেকটা কোশ্চেন, ওই যে বাগবান থেকে একটা দেখাচ্ছিলেন না, ওনারা কিন্তু জাস্ট কাগজের রিপোর্ট দিয়েছিলেন, কিন্তু ওনারা যে স্ক্রিনশট বা ভিডিও ওনার কি দিয়েছিলেন এটা নাকি না আমাদেরকে দেখায়নি? বুঝিনি। ওই যে বাগবানটিতে ওনার যে রিপোর্ট পেশ করবো না, কয়েকটা সাইট দেখালেন আমাদেরকে, হ্যাঁ হ্যাঁ, যে আমরা যেটা দিব ফিনান্সিয়াল সাইডে যেটা দিব, যে রিপোর্ট পেশ করতে গেলে স্ক্রিনশট বা ভিডিও ক্লিপ দেওয়া লাগে, এটা কি এই বাগবানটিতে দেওয়া লাগে নাকি শুধু ফ্রিল্যান্সিং? দুইটাতেই আপনার স্ক্রিনশট দিতে হবে। আর বাগ বন্টির ক্ষেত্রে যদি স্ক্রিনশট দেওয়াতে ভিডিও দেওয়াটা বেটার বাগ বন্টির ক্ষেত্রে, প্রমাণের অংশটা। তাহলে ওটা দেখাবে না ভিডিওটা? ভিডিও আপনি স্ক্রিন রেকর্ড করতে পারেন না? জুম দিয়েও করা যায়, গুগল মিট দিয়েও করা যায়, ক্যাম স্ক্যানার অনেক টুলস আছে, কালি লিনাক্সে দিয়ে করা যায়, একদম ইজি। আজকে যে পেজগুলো দেখেন ওগুলো কি আমরা গুগল ড্রাইভে দিবেন? হ্যাঁ হ্যাঁ, ওগুলো গুগল ড্রাইভে দিয়ে দিব। ওটা আমরা কিভাবে আরো অন্যান্য পেজগুলো পেতে পারি? ওই গুগল থেকে? সাইটে গেলেই ওই অ্যাক্টিভিটি সেকশন বা যেখানে রিপোর্ট গুলো দেখাচ্ছে ওই সেকশনে গেলেই পাবেন। ভাইয়া আপনি গুগল সার্চ করলেও, আমি দেখালাম তো গুগল সার্চ করে যে গুগলে কিভাবে কি লিখে সার্চ দিতে হয়, বাগ বাউন্টি প্রোগ্রাম, অমুক ভাইয়া ভুলনারেবিলিটি বাগ বাউন্টি প্রোগ্রাম। হ্যাঁ করে দিলে ওই পেজগুলো হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। ওই যে আমি ভুলে গেছি, আমি তো থেকে সবসময় স্ন্যাপ দিতাম। ওই আপনি একটু কালি থেকে কিভাবে স্ন্যাপ নেয় ওইটা একটু করি নাই, কিন্তু 2 সেকেন্ডের মধ্যে দেখানো যায় কি? বুঝিনি। নাকি সাদা দিই? ওই যে স্ক্রিনশটটা যে নিব কালি থেকে, এটা কি হ্যাঁ, দেখানো যাবে? ওটা আপনি স্ক্রিনশট অ্যাপ্লিকেশনে লিখে একটা সার্চ দেন, চলে আসবে। আমি আপাতত ক্লাসটা শেষ করতে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওখানে একটা কথা ছিল লাস্ট। কান ব্যথা হয়ে যাচ্ছে অনেক টাইম আজকে, আচ্ছা না, হেডফোন কানে। বুঝতে পারছি ভাই। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যাঁ আবির ভাই বলুন। হ্যালো। একটু পরে বলি ভাই, আচ্ছা মানে আচ্ছা মেসেঞ্জারে নক দিচ্ছে। আচ্ছা আচ্ছা, মেসেঞ্জারে নক দিন। আজকের মতো ক্লাসটা আমরা শেষ করি এখানেই। সবাইকে আসসালামু আলাইকুম।